বাবার নাকি ছেলে খুব পছন্দ হয়েছে। তুই না পড়াশোনা করতে চাস? সবার কপালে সবকিছু সয় না রে, হয়তো আমারও তাই। গরিবের ঘরে জন্মেছি, কষ্ট তো করতে হবেই। এসএসসি পরীক্ষার পরে মা বাবার কাছে বোঝা হয়ে গেলাম, বিয়ের পিড়িতে বসতে হচ্ছে। মন আমাকে জড়িয়ে ধরে বলল, এভাবে বলিস না, আমার খুব কষ্ট হয়। আচ্ছা, বাবাকে আঙ্কেলের সাথে কথা বলতে বলি। আমাদের ভয়েস অফ নয়ন ইউটিউব চ্যানেলের রোমান্টিক লাভ স্টোরি গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। না রে, বাবা স্পষ্ট বলে দিয়েছেন এ বিয়ে হবেই। ছেলে নাকি খুব ভালো, বড় লোকও বটে। সে নাকি বিলেত ফেরত ইঞ্জিনিয়ার। বাবা তাকে হাতছাড়া করবেন না। কি ইঞ্জিনিয়ার? বয়স কত? আমি মাথা নিচু করে বললাম, 30 বছর হবে। কি বলছিস রোজ? তোর তো সবে মাত্র 17। আমার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সবই আমার কপাল রে মন। মন স্তব্ধ হয়ে বসে পড়ে। আমাকে বাড়ি যেতে হবে মন, আর থাকতে পারবো না। তুই কিন্তু অবশ্যই আসবি। মনের চোখ থেকেও জল গড়িয়ে পড়ছে। ও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল। আমিও কাঁদতে থাকলাম। কিছুক্ষণ পর মনের থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। আমার পরিচয়, আমি হচ্ছে মেহেরিমা মেহের রোজ। সবাই রোজ বলেই ডাকে আমায়। সবে মাত্র এসএসসি পরীক্ষা দিলাম, এর মধ্যেই বিয়ে ঠিক হয়ে গেল। ঠিক হওয়ারই কথা। আমি গরিব পরিবারের মেয়ে, ভালো একটা জায়গা দেখে আমায় বিয়ে দিতে পারলেই বাবা বাঁচে। ভালো একটা সম্বন্ধ পেয়েও গেলেন। শুনেছি সে নাকি বিলেত ফেরত ইঞ্জিনিয়ার, শহরের খুব নামি দামি ব্যক্তি সে। এমন পাত্র বাবা কিছুতেই হাতছাড়া করবেন না। তার সম্পর্কে এর থেকে বেশি কিছুই জানি না, এমনকি তার নামটাও আমার অজানা। আমার জানারও কোনো আগ্রহ নেই। যে বিয়েতে আমার মতের কোনো মূল্য নেই, সেখানে জেনেই বা কি হবে। আর যার সাথে কথা বলছিলাম সে হচ্ছে তাসনিমা তাইয়ুম। আমি মুন বলেই ডাকি। সে ছোটবেলার থেকেই আমাদের বন্ধুত্ব, ছোট থেকেই একসাথে বড় হয়েছি আমরা। এখন এই নতুন বন্ধনে আবদ্ধ হয়ে দূরে চলে যেতে হবে। আগের মতো হয়তো আমায় কাছে পাবে, তাই সে কাঁদছে। এতক্ষণ আমরা আমাদের স্কুলের সামনের বেলতলায় বসে বসে কথা বলছিলাম। এখন বাড়ি যেতে হবে, কাল বিয়ে। আজ আমি বাড়ি থেকে বের হয়েছি, এটা শুনলে তো আমার রক্ষে নেই। তাই তাড়াতাড়ি করে বাড়ির পথে রওনা দিই। বিকেলে পথের ধারে হাঁটছি। শরতের ছোঁয়ায় সর্বত্র কাশফুলের রাজ্য। হাতে একটা কাশফুল নিয়ে হাঁটতে হাঁটতে বাড়িতে প্রবেশ করলাম। বাড়িতে ঢুকেই দেখলাম মা সদর দরজার দিকে তাকিয়ে আছেন। আমাকে দেখে এগিয়ে আসেন। রোজ, তোর কি বুদ্ধি শুদ্ধি নাই? কালকে বিয়ে, আজকে তুই বাইরে ঘুরছস। মনের সাথে দেখা করতে গিয়েছিলাম। মা আর কিছু বললেন না। ভেতরে যা, একটু পরেই হলুদ। একটা দীর্ঘশ্বাস ফেলে ভেতরে চলে এলাম। ভেতরে যে অবাক হলাম, আমি বাদে সবাই রেডি। সবাই এত খুশি এই বিয়েতে, আমি কেন খুশি হতে পারছি না? আমার চাচাতো বোন মিম এসে বলল, চলো রোজ আপু, তোমাকে রেডি করে দিই। আমার মাও চলে এলেন। মা বললেন, দেখ রোজ, ছেলেটা খুব ভালো, এমন ছেলে লাখে একটা। তুই কোনো ঝামেলা করিস না, তোর বাবাকে তো চিনিসই। আমি শুধু হুম বলে কাটিয়ে যাই। মনে মনে বলতে থাকি, একটা মেয়ের মতামত না জিজ্ঞেস করে বিয়ে করতে চাইছে, হে কেমন ভালো ছেলে। যাই হোক, সবাই মিলে আমাকে রেডি করে দিচ্ছে। আমি গ্রামের একটা মেয়ে, ততটা সাজগোজ আমি করি না, আর ইচ্ছেও নেই। তবুও আমাকে মুখ ভর্তি মেকআপ দিয়ে সাজিয়ে দিচ্ছে সবাই। শুনেছি আমার হবু শাশুড়ি নাকি আজ হলুদ দিতে আসবে। তার যত্নে যাতে কোনো ত্রুটি না হয় এসব বলা বলি করছে সবাই। দেখতে পেলাম বাবার চোখে মুখে বিশ্ব জয়ের উল্লাস। এতটা খুশি, আমি আর কিচ্ছু বললাম না। নীরবে সবার কথা শুনে গেলাম। আমার বাবারা 3 ভাই, আমরা সকলে এক বাড়িতেই থাকি, কিন্তু 3 ভাইয়ের জন্য 3টে ঘর। বড় চাচা আর মেঝো চাচার ঘর দুটো দেওয়াল করা, মাঝে একটা ছোটখাটো উঠান। এখানেই সব আয়োজন করা হয়েছে। সবার অনেক আনন্দ উল্লাসের মাধ্যমে হলুদের অনুষ্ঠান শেষ হলো। অনুষ্ঠানের শেষে শাশুড়ি বললেন, মারে, আমার পাগল ছেলেটাকে সামলে রাখিস, তোকে অনেক ভালোবাসে, জানিস
ওর জীবনটা অনেক বেশি কষ্টের। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম, কিন্তু তার কথা আমি কিছুতেই বুঝতে পারলাম না। কি বলছেন উনি? রাতে না খেয়ে শুয়ে পড়লাম। সারা শরীর আমার হলুদ মাখানো। গ্রামের নিয়ম অনুযায়ী সকাল ছাড়া নাকি গোসল করতে পারবো না। প্রচুর বিরক্ত লাগছে, তবুও চোখ বুজে শুয়ে রইলাম। মন আমার হলুদ সন্ধ্যায় আসেনি। জানি না কি হয়েছে, বিয়েতে আসবে তো কিছুই ভালো লাগছে না। মন আমার এমন একজন বান্ধবী যার সাথে আমি সব কথাই শেয়ার করি, ওই একমাত্র ব্যক্তি যাকে আমি পরিবারের লোকজন থেকেও বেশি বিশ্বাস করি। আমাদের দুজনকে একসাথে দেখলে মনে হবে আমরা দুই বোন। শহর থেকে তারা সবাই চলে এসেছেন। দুটো মেয়ে এসে আমার কাছে বসেছে। একজন আমার থেকে বড় আর একজন আমার সমবয়সী। দুজনে মিলে আমায় সাজিয়ে দিচ্ছে আর কথা বলছে। জানতে পারলাম দুজনেই আমার ননদ। যাকে আমার সমবয়সী বলে মনে হয় সে আমার বরের আপন বোন। তার নাম তাসনুবা মাহমুদ মিফতা। সে নাকি 9-এ পড়ে। যাক, আমার থেকে ছোট তাহলে। আর বড়জন হচ্ছে তার ফুফাতো বোন আলিশা রহমান। সে বিবাহিত, একটা ছেলে আছে তার। কিন্তু দেখে তো মনে হয় না। এই বিভিন্ন কথা বলছে তারা। কথা বলতে বলতে আমাকে সাজানো শেষ করলো তারা। গায়ে জুড়ে দিল একটা মেরুন রঙের লেহেঙ্গা শাড়ি। আমার মেহেদি রাঙা হাতগুলোতে খয়েরি কালার চুড়ির সমাহার, ঠোঁট রাঙানো লাল লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল মাখা, গা ভর্তি ভারী গহনা। আমার ননদিনী বলে উঠল, ও ভাবি, তোমাকে যা লাগছে না কি বলবো। আর তুর্য ভাইয়া দেখলে তো? ঠিক বলেছিস। জানতে পারলাম তার নাম তুর্য, তাসকিন মাহমুদ তুর্য। বিয়ের সকল নিয়ম মেনেই আমাদের বিয়ে সম্পন্ন হলো। মনকে মাত্র একবার দেখেছি, ওর মন অনেক খারাপ। কিছুক্ষণ থেকে ও চলে গেছে। যাক, ও এসেছিল তো এটাই বেশি। বিয়ের পর বরের যাওয়ার সময় মেয়েরা নাকি খুব কান্নাকাটি করে, কিন্তু আমার কান্না আসছে না। শুধুমাত্র ছোট বোন মধুর জন্য খুব কষ্ট হচ্ছে। আমাকে এসে জড়িয়ে ধরে বলল, আমায় ছেড়ে চলে যাবে আপুই? আমি কি করে থাকবো? এখন আমার খুব কষ্ট হচ্ছে। মা বাবা অনেক কাঁদলেন। আমি অবাক হয়ে চেয়ে থাকলাম। আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, এখন আবার কাঁদছো কেন? আমাদেরকে বিদায় দেওয়া হলো। গাড়ি চেপে তাদের বাড়ির দিকে অর্থাৎ শহরের দিকে রওনা হলাম। শুনেছি তারা নাকি এই গায়েরই লোক, কিন্তু এখন শহরেই থাকে। গাড়িতে বসে খুব কান্না আসছে, কিন্তু কাঁদতে পারছি না। আমার বর স্পষ্ট বলে দিয়েছেন যদি কান্না করি তাহলে রাস্তায় ফেলে দিয়ে যাবেন। তার কণ্ঠের মায়ায় পড়ে গেলাম। এক সুমিষ্ট আওয়াজে আমাকে শান্ত হতে বললেন তিনি, কিন্তু আমি একবারও দেখিনি তাকে। বুঝতে পারলাম তার দৃষ্টি আমাতেই নিবদ্ধ। কিছু বললাম না। রাত প্রায় 10টা। তাদের বাড়িতে চলে আসলাম। বাড়িটা দেখেই বুঝতে পারলাম তারা কতটা বড় লোক। এক বিশাল এলাকা জুড়ে তাদের বাড়িটা, চারপাশে গাছগাছালির সমাহার। বাড়ির আশেপাশে ততটা বাড়ি নেই, একেবারে শান্ত পরিবেশ। বোধহয় এলাকাটা পুরোই তাদের দখলে। বাড়িতে প্রবেশ করার পর আমাকে একটা সুসজ্জিত কক্ষে নিয়ে যাওয়া হলো। ঘরটা বেশ পরিপাটি করে গোছানো, চারদিকে ফুলের সুবাসে মুখরিত। রাত প্রায় 12টা। খাটের উপর বসে আমার বরের অপেক্ষায় বসে আছি। আর বসতে পারছি না, খুব ঘুম পাচ্ছে আমার। সচরাচর রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ার অভ্যাস আমার। দুদিনের ক্লান্তিতে আমার অবস্থা খারাপ। কাল রাতে ঘুম হয়নি, বসে বসে ঘুমোচ্ছি আমি। হঠাৎ দরজা খোলার আওয়াজ পেলাম। আমি নড়ে চড়ে বসলাম। বুঝতে পারলাম সে এসেছে। চুপ করে বসে আছি আমি। সে এসে আমার পাশে বসলো। আমি কিছু বলতে যাব এর আগেই তিনি বললেন, মেহু, খুব ঘুম পাচ্ছে তোমার? আমি চুপ করে থাকলাম। সে আমার থুতনি উঁচু করে তুললেন। মেহু, এদিকে তাকাও। তার দিকে তাকানোর কোনো ইচ্ছেই আমার ছিল না, তবুও দেখলাম। তার দিকে চেয়েই থাকলাম। এক অন্যরকম সৌন্দর্য তার, এক সুদর্শন পুরুষ যাকে বলে। ফর্সা চেহারায় ছোট ছোট দাড়ির আবির্ভাব, গোলাপি ঠোঁট জোড়া নাড়িয়ে কথা বলছে আমার সাথে। গায়ে তার কালো রঙের শেরওয়ানি, পলক যেন পড়ছেই না তার থেকে। সে হাসছে। উফ, আরো বেশি সুন্দর লাগছে এখন। সে আমার সামনে হাত নাড়ালো। আমার ধ্যান ভেঙে গেল। সে হেসে বলল, মেহু, আমাকে দেখার অনেক সময় পাবে। আপাতত তুমি পড়াশোনায় মন দাও। কয়েকদিন পর রেজাল্ট আসবে।
কলেজে ভর্তির প্রিপারেশন নাও। আর হ্যাঁ, এখন ঘুমাও। আমি সোফাতে ঘুমাচ্ছি। কোনো সমস্যা হলে আমাকে ডাক দিও। তার ব্যবহারে আমি আরো বেশি আশ্চর্য হলাম। বেশি কিছু না ভেবেই ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে যা দেখলাম, সকালে ঘুম থেকে উঠে আমি অবাক। তুর্য আমার ডান হাত আঁকড়ে ধরে পাশেই বসে ঘুমিয়ে আছেন। তার ঘুমন্ত চেহারাটা খুব মায়াবী লাগছে এখন। সিল্কি চুলগুলো কপালটায় নেমে এসেছে। সুদীর্ঘ আঁখি পল্লব বন্ধ করে শুয়ে আছেন। মনে হচ্ছে একটা বাচ্চা ঘুমিয়ে আছে। তার মুখশ্রীতে ক্লান্ত ভাব স্পষ্ট। আমার বেশ অস্বস্তি লাগছে এই মুহূর্তে। একে তুর্য এভাবে হাত ধরিয়ে রেখেছেন, আরেকদিকে আমার শাড়ি এলোমেলো হয়ে আছে। তুর্য ঘুম থেকে উঠে দেখলে কি হবে? আমি খানিকক্ষণ চেষ্টা করেও তার শক্ত হাতের বাঁধন খুলতে ব্যর্থ হলাম। সে আমার হাত সযত্নে বুকে আগলে গভীর ঘুমে মগ্ন। এখন কি করব আমি? তাকে ডাক দিতেও অস্বস্তি লাগছে। এক হাত দিয়ে বারবার শাড়ি ঠিক করার চেষ্টা করছি, কিন্তু কোনো মতেই সম্ভব হচ্ছে না। কোনো উপায় না বুঝে কিছুক্ষণ বসে রইলাম। অবশেষে বাধ্য হয়ে তাকে ডাক দিলাম, এই যে হাতটা ছাড়ুন। আমার আওয়াজ শুনে তুর্য চোখ খুলে তাকালো। সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে, অপলক দৃষ্টিতে। তার দৃষ্টি এক রহস্যময় দৃষ্টি। কেন এভাবে তাকিয়ে আছেন তিনি, আমার বোধগম্য হলো না। আমি তার চোখ থেকে চোখ সরিয়ে নিলাম। হঠাৎ তুর্য আমার হাত এক ঝটকায় সরিয়ে দিলেন। মুহূর্তেই হনহন করে ওয়াশরুমের দিকে চলে গেলেন। তার চেহারায় রাগ স্পষ্ট। এমন কেন হলো আমি বুঝতে পারলাম না। তার এহেন কাণ্ডে হতবাক হওয়া ছাড়া আর কিছুই বলতে পারলাম না। কিছুক্ষণ পর তুর্য ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন। আমি তার দিকে তাকাতেই সে চোখ সরিয়ে নিলেন। ড্রয়ার খুলে দিয়ে বললেন, এখানে তোমার জামা কাপড় আছে, শাড়িটা চেঞ্জ করে আসো। বলেই সে রুমের বাইরে চলে গেলেন। ড্রয়ারে হরেক রকমের কাপড়ের বাহার দেখে বেশ অবাক হলাম। আমি খয়েরি রঙের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বারবার শাড়ি ঠিক করার চেষ্টা করছি আমি, কিন্তু বরাবরের মতোই ব্যর্থ হচ্ছি আমি। গ্রামে বড় হলেও শাড়ি পরার অভ্যাস আমার নেই। আমি কখনো শাড়ি পরিনি। শাড়ির কুচি ঠিক করতে গেলে আঁচল সরে যাচ্ছে, আর আঁচল ধরলে কুচি নষ্ট হয়ে যাচ্ছে। কি করব, মেজাজ বিগড়ে যাচ্ছে। হঠাৎ শুনতে কেউ চিৎকার করে বলছে, মেহু। পেছন ফিরে তাকিয়ে দেখলাম তুর্য রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এখনই আমাকে খেয়ে ফেলবেন। আমি তাড়াতাড়ি শাড়িটা কোন রকম গায়ে জড়িয়ে নিলাম। সে আমার কাছে এসে আমার কোমর জড়িয়ে আমার থুতনি চেপে ধরলেন। দাঁতের সাথে দাঁত চিবিয়ে আমাকে বললেন, এভাবে দরজা জানালা খুলে শাড়ি পরছো কেন? কোনো কমন সেন্স নেই তোমার? আমি এসেছি, অন্য কেউ এলে কি করতে? তার কথায় নিজেকে হাজারটা বকা বাধ্য করলাম। ইস, একটুও খেয়াল হচ্ছিল না যে দরজাটা খোলা ছিল। কি হয়েছে, কথা বলছো না কেন? লোকেদের নিজের শরীর দেখানোর চেষ্টা করছো নাকি? তার কথায় আমার চক্ষু বাহিরে বের হওয়ার উপক্রম। কি বলছেন উনি এসব? কাল রাতের ব্যবহারের সাথে তো এর কোনো মিল নেই। কি হয়েছে? আমি তো কিছু বলছি, অ্যান্সার মি ফার্স্ট। আমি ভয় পেয়ে গেলাম। আমতা আমতা করে বললাম, আসলে খেয়াল ছিল না দরজাটা যে খোলা, আর শাড়িটাও পরতে পারছিলাম না, তাই। কি, না পড়তে পারলে পড়তে নিয়েছো কেন? ড্রয়ারে কি শুধু শাড়ি ছিল নাকি? মানে তার ব্যবহারে এখন খুব কান্না পাচ্ছে আমার। কি জানি কেন এমন হচ্ছে। আমার সাথে এতটা খারাপ করে কেন কথা বলছেন উনি? নিজের অজান্তেই চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তুর্য হয়তো সেটা খেয়াল করলেন। দেখলাম তার মুখখানা মুহূর্তেই মলিন হয়ে গেছে। ক্রমেই আমায় নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন তিনি। নিজ হাতে খুব যত্নে আমায় শাড়ি পরিয়ে দিচ্ছেন উনি। আমি ভয় চুপটি করে দাঁড়িয়ে আছি। কিছু বলার সাহস হচ্ছিল না আমার। আবার কি নাকি বলে। তুর্য শাড়ির কুচিগুলো ঠিক করে আমার হাতে ধরিয়ে দিলেন। বাকিটা তুমি নিজেই ঠিক করতে পারবে, আমার কাজ আছে। নিচে যাই। আর হ্যাঁ স্টুপিড, এবার দরজা আটকে নাও। আমি মাথা নিচু করে সম্মতি জানালাম। কিছুক্ষণ পর শাড়ি ঠিক করে নিচে চলে এলাম। ছোট থেকে এই গ্রামের ছোট্ট কুটিরে আমার বসবাস, কিন্তু এই বাড়ি কোনো অংশে মহল থেকে কম নয়। বিলাস বহুল এই বাড়িতে কোনো জিনিসের কমতি নেই। কেউ পরম যত্নে নিজ হাতে সাজিয়েছেন এই মহল।
অপূর্ব সুন্দর এই বাড়িতে শখানেক লোক বেশ আরাম আয়েসে থাকতে পারবে। উপর তলায় তুর্যের ঘরটা, এখন এতে আমারও সমান অধিকার। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে দেখলাম মিফতা টেবিলে খাবার সাজিয়ে রাখছে। আমাকে দেখে একটা সৌজন্যমূলক হাসি দিল সে। ঘুম কেমন হয়েছে ভাবিমণি? হ্যাঁ, ভালো। এসো, নাস্তা করবে। মা বাবা তারা কোথায়? দেখলাম মিফতার মুখখানা কালো হয়ে গেছে। কি হয়েছে মিফতা? ভাবিমণি আমাদের মা নেই, 6 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে। তো পরশু হলুদে যে গেল সে কে? ওটা তো আমাদের ফুপু, আমাদের অনেক আদর করে। তো বাবা? এবার খেয়াল করলাম মিফতার চোখ দিয়ে অশ্রু ঝরছে। কেন এই অশ্রু তা আমি বুঝতে পারলাম না। বাবা আমাদের এখানে খুব কম সময় আসে। মা মারা যাবার পর বাবা আরেকটা বিয়ে করে নিয়েছে। সে এখন সেখানেই থাকে। সে আমেরিকা, আমরা তার কাছে পৌঁছা। আমরা 2 ভাই বোন আর রেহানা চাচি, আবুল চাচা এই বাড়িতে থাকি। আমি বেশ অবাক হলাম। আর অবাক হব নাই বা কেন? এ কেমন কথা? নিজের সন্তানদের বোঝা মনে করেন? কি বলছে ও? রান্নাঘর থেকে মধ্যবয়সী এক মহিলা বেরিয়ে এলেন। বৌমনি, উঠে গেছো? তাকে চিনতে পারলাম না, তারপরও হাসির মাধ্যমে জবাব দিলাম, মিফতা হয়তো বুঝতে পারলো ব্যাপারটা। ভাবিমণি, এ হচ্ছে রেহানা চাচি। মা মারা যাওয়ার পর থেকে রেহানা চাচি আর আবুল চাচার সাথে আমরা থাকি। এই আমাদের সংসার। আর এখন থেকে এটা তো তোমার সংসার, তুমি নিজ হাতে সাজিয়ে নিও। তাদের সবার কথায় কিছুটা রহস্য আন্দাজ করতে পারলাম। এইভাবে কথা বলছে কেন তারা? কিছু একটা কি বলতে যাচ্ছে না আমাকে? বৌমনি, তুর্য বাবা কোথায়? সে তো ঘরে নেই, কিছুক্ষণ আগে বেরিয়ে গেল। বলল কাজ আছে নাকি তার। ও আচ্ছা ভাবিমণি, আসো নাস্তা করব। খুব খিদে পেয়েছে আমার, তোমার সাথে খাবো বলে বসে আছি। মিফতার কথাই বেশ ভালো লাগলো। মেয়েটা ছোট হলেও বেশ বুদ্ধিমতী আর চাপা স্বভাবের। মিফতা, রোহানা চাচি আর আমি 3 জনে মিলে নাস্তা সেরে নিলাম। নাস্তা শেষ করে মিফতা বলল, ভাবিমণি, আমি স্কুলে যাই। 3 দিন ধরে যাইনি। আরো বন্ধ দিলে স্যার প্রচুর পরিমাণে বকবে। আচ্ছা যাও, সাবধানে যেও, নিজের খেয়াল রেখো আর তাড়াতাড়ি বাসায় ফিরে এসো, কেমন? বুঝতে পারলাম আমার কথায় মিফতা খুব খুশি হয়েছে। তার চোখ দুটো দিয়ে আনন্দ অশ্রু প্রবাহিত হচ্ছে। সে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলল, ভাবিমণি, মামনি যাওয়ার পর না আমাকে কেউ এভাবে বলেনি। মিফতার কথায় নিজের মাঝেও খারাপ লাগা কাজ করছে। কি জানি কেন এমন হচ্ছে। আমি তো মাকে ছাড়া আজ এই প্রথম এই বাড়িতে থাকছি। আমি বুঝতে পারছি মা কি জিনিস। যতই হোক মা তো সে। অন্যদিকে এই মেয়েটা 6টা বছর মাকে ছাড়া থাকছে। জানি না কত কষ্ট এর মাঝে। আমি মিফতার মাথায় হাত বুলিয়ে বললাম, তুমি একা যাবে নাকি? না, আবুল চাচা দিয়ে আসবে। স্কুল বেশি একটা দূরে না। আমি দুপুরেই ফিরে আসবো, কেমন? তুমি নিজের খেয়াল রেখো। আর কিছু লাগলে ভাইয়া আর রেহানা চাচি তো আছেই। বিকেলে দুজনে মিলে আড্ডা দিব। বুঝতে পারলাম না দুটি নয়ন এই মুহূর্তে আমাকে দেখে আনন্দ তৃপ্তে হাসছে। মিফতাকে বিদায় জানিয়ে রেহানা চাচির হাতে হাত রেখে 2-1টা কাজ করলাম আর কথা বললাম। তিনি তো আমাকে কোনো কাজই করতে দিতে চাইছিলেন না, তবু আমি করলাম। গ্রামের মেয়ে আমি, বাড়ির প্রায় সব কাজই আমি পারি। রান্না থেকে শুরু করে কাপড় কাচা, বাসন মাজা, সব কোনো কাজই আমার অজানা ছিল না। তাই আমার কোনো সমস্যা হলো না। ব্যালকনিতে দাঁড়িয়ে খোলা আকাশ পানে চেয়ে আছি আমি। এতক্ষণ খানিকটা ভালো লাগলেও এখন খুব করে কান্না পাচ্ছে। আমার মা বাবা এর কথা খুব মনে পড়ছে। তাদের থেকে দূরে আর কখনো থাকিনি আমি। মন খারাপ করে দাঁড়িয়ে আছি আমি। হঠাৎ কেউ বলে উঠলো, মেহু, বয়স কম হলেও তুমি কিন্তু বড় হয়ে গেছো। পেছন ফিরে তাকালাম। তুর্য কথা বলছেন। তুর্যের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। কি এমন করেছি আমি যাতে তার মনে হচ্ছে আমি বড় হয়ে গেছি? আমার দৃষ্টি প্রয়োগ করে সে মুচকি হাসছে। আমার মাথায় এসবের কিছুই ধরছে না। মেহু, তুমি এখনো ছোট, নিজের মাথায় বেশি প্রেশার নিও না। এবার আরো বেশি অবাক লাগছে। এ কেমন কথা? একবার বলছে আমি বড় হয়ে গেছি, আবার বলছে আমি ছোট। কিছুই বুঝতে পারছি না। ঠোঁট উল্টিয়ে দাঁড়িয়ে থাকলাম। তুর্য আমার ঠোঁট উল্টানো দেখে শব্দ করে হেসে বলল, আমার কথা তুমি বুঝবে না। এই পিচ্ছি,
মাথায় প্রেসার দিও না, রুমে যাও। আমি কিছু না বলে রুমে চলে এলাম। রুমে এসে দেখলাম খাটের উপর একটা বক্স। বক্সটা হাতে নিয়ে দেখলাম এর উপর খুব সুন্দর করে লেখা আছে মেহপরি। বেশ অবাক হলাম, এটি কি তুর্য এনেছেন? বেশ কৌতূহল নিয়ে বক্সটা খুলে ফেললাম। আমি আশ্চর্য হলাম, এর ভেতর অনেক ধরনের চকলেট। কিছু মুহূর্তে মনটা খারাপ হয়ে গেল। আমি তো চকলেট খাই না, চকলেট খেলে দাঁত প্রচুর পরিমাণে ব্যথা করে। বক্সটা খাটে রেখে দিলাম। খুশি হওনি? বক্সটা হাতে নিয়ে পেছন ফিরে তাকালাম। তুর্য, আমি চকলেট খাই না, ডাক্তার নিষেধ করেছেন। আমার দাঁতে প্রচুর ব্যথা হয়। এটা তো আমি জানি। আপনি কিভাবে জানলেন? তোমার এত জেনে লাভ নেই। এগুলো এনেছেন কেন? তুমি বলো, এগুলো কেন এনেছি? আপনি আনলেন, আমি কিভাবে জানবো? জানা লাগবে না, এগুলো রেখে দাও। কিছুই বুঝতে পারলাম না। আমি চকলেটগুলো নিয়ে ড্রয়ারে রেখে দিলাম। মেহু, জি বলেন। আর যাই করো, মিফতার সাথে কখনো খারাপ ব্যবহার করো না। ও আমার একমাত্র ছোট বোন। আমার দুনিয়া ওকে ঘিরে। হয়তো ওর জন্যই এখনো আছি। আমি না থাকলে তুমি মিফতার সাথে থাকবে তো? আমি তার কথায় আশ্চর্য হলাম। আর হব নাই বা কেন? কে বলছেন উনি? উনি কোথায় যাবেন? আপনি আবার কোথায় যাবেন? কি বলছেন এগুলো? কোথাও না, এই বললাম আর কি। ওকে নিজের বোনের মতো দেখো কেমন। বলেই তুর্য রুম থেকে বেরিয়ে গেলেন। আমি তার যাওয়ার পানে চেয়ে রইলাম। লোকটা এমন কেন? তার কথার কোনো আগাগোড়া আমার বুঝে আসে না কেন? দুপুর গড়াতেই মিফতা চলে এলো। আমি তখন ড্রয়িং রুমটা গোছাতে ব্যস্ত। রোহানা চাচি রান্না করছে, এই ফাঁকে আমিও টুকিটাকি কাজ করছি। মিফতা এসে আমাকে জড়িয়ে ধরলো। কি করছো সুইট ভাবিমণি? তুমি চলে এসেছো? স্কুল শেষ? হ্যাঁ। যাও গোসলটা সেরে নাও, খাবার খাবে। মিফতা চলে গেল। আমি ঘরটা গুছিয়ে সোফাতে গিয়ে বসলাম। মানুষটা সেই যে বের হলো, এখনো আসার কোনো নাম গন্ধ নেই। কোথায় সে? এখনো আসছে না কেন? কাল যে এলাম, বাবা মায়ের সাথেও একটা বার কথা হলো না। সব মিলিয়ে মনটা বেশ খারাপ। মন খারাপ করে বসে আছি আমি। মন খারাপ কেন বৌমনি? কই না তো চাচি। আমি বুঝি মা, বাবা মার সাথে কথা বলতে চাও। আচ্ছা, তুর্য বাবা কোথায়? আমি জানি না তো। তোমার বইলা যায় নাই? না তো। আচ্ছা। চাচির সাথে কথা বলতে বলতে ওই মিফতাই চলে এলো। ভাবিমণি, কি করছো? এই তো বসে আছি। তার দিন কেমন কাটলো? কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। তোমার স্কুল কেমন গেল? স্যার বকেছে? না, ভাইয়া নাকি স্যারকে ফোন করেছিল। ও, চলো খাবে না? ভাইয়া আসুক, ততক্ষণ আমরা গল্প করি, চলো। আমি মুচকি হেসে সায় দিলাম। মিফতা আমাকে টেনে বাড়ির বাহিরে নিয়ে এলো। ও আমাকে বাড়ির বাগানের দিকটায় নিয়ে গেল। বিশাল এলাকা জুড়ে বাগানটা। এতে রয়েছে অনেক রকমের ফুল ও ফল গাছ। খুব সুশৃঙ্খল সারিতে দাঁড়িয়ে আছে এগুলো। মিফতা আমাকে নিয়ে বাজারের এক কোনায় বসানো দোলনায় বসিয়ে দিল। সেও আমার পাশ ঘেঁষে বসে পড়লো। এরপর শুরু করলো স্কুলের আলাপ। শুনতে ভালো লাগছে। যা আন্দাজ করতে পারলাম, মেয়েটা অনেক মিশুক প্রকৃতির। আমি মিফতার কথাগুলো বেশ মনোযোগ সহকারে শুনছিলাম। এরই মাঝে সুমিষ্ট এক কণ্ঠের জোরালো আওয়াজ শুনতে পেলাম। খাওয়া দাওয়া ছেড়ে এখানে বসে গল্প করা হচ্ছে কেন? ভাইয়া চলে এসেছো? তোমার অপেক্ষায় তো ছিলাম। আমি তো কখন এলাম, আপনাদেরই কোনো সারা শব্দ নেই। তা না, এমন করছো কেন? নতুন ভাবির সাথে একটু গল্প করছিলাম। তা খাওয়া শেষ করে সারাদিন গল্প করো, কোনো মানা নেই। এখন খেতে চলো। আচ্ছা চলো। আমার কিছু বলার সাহস হলো না। আমি চুপটি করে মূর্তির মতো দাঁড়িয়ে থাকলাম। ভয়ে কিছুই বললাম না। কি জানি, তাকে দেখলে বলার ভাষাই আমি হারিয়ে ফেলি। মিফতা আমার হাত টেনে নিয়ে এলো। আমি দেখলাম তুর্যের দৃষ্টি আমাতেই নিবদ্ধ। আমার মুখের অবস্থা দেখে সে মিটিমিটি হাসছে। খাওয়া দাওয়া শেষে তুর্য উপরে চলে গেলেন। আমি রেহানা চাচির সাথে টেবিল গুছিয়ে উপরে চলে আসলাম। মিফতা ঘুমাতে চলে গেছে। রুমে গিয়ে দেখলাম তুর্য চোখের উপর হাত রেখে খাটের উপর শটান হয়ে শুয়ে আছেন। মায়ের সাথে কথা বলার খুব ইচ্ছে হচ্ছে,
কিন্তু সামনে এগোনোর শক্তি বোধ হয় হারিয়ে ফেললাম। পেছন ফিরে বেরিয়ে আসব, তখন শুনতে পেলাম সেই মোহনীয় কণ্ঠস্বর। মেহু, কোথায় যাচ্ছ? আমি কিছু বলতে পারলাম না। দেখলাম তার হাতখানা চোখের উপর এখনো। তাহলে সে আমাকে কিভাবে দেখলো? আশ্চর্য হলাম। মেহু, কথা বলছো না যে? আমাকে ভয় পাও? আমি কিচ্ছু বললাম না। তুর্য এবার চোখ থেকে হাত সরিয়ে উঠে বসলাম। হাতের ইশারায় আমাকে তার নিকট ডাকলেন। আমি এগিয়ে গেলাম। খাটের নিকট ঘেঁষতেই সে আমার এক হাত টেনে আমাকে তার পাশ ঘেঁষে বসালেন। আমি যেন পাথর হয়ে গেলাম। তুর্য বললেন, মেহু, মা বাবার সাথে কথা বলতে চাও? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। সে মুচকি হেসে আমাকে বললেন, মেহু, আমি জানি এই বিয়েটা হয়তো তোমার অমতে হয়েছে। আমি এমন কোনো কাজ করব না যা তুমি পছন্দ করো না। আমাকে বন্ধু ভাবতে পারো। নিজের সব প্রয়োজন আমার কাছে না বললে আমি বুঝবো কিভাবে? আমি কিছু না বলে বসে থাকলাম। তুর্য আমার হাতে ফোনটা দিয়ে বললেন, নাও কথা বলো। আমি আনন্দিত হয়ে ফোনটা হাতে নিলাম। মাকে কল করে তার সাথে কথা বলতে শুরু করলাম। যতই অভিযোগ অভিমান থাকুক না কেন, সে তো আমার মা, আমার জননী। তুর্য আমার উল্লসিত মুখটা দেখে মুচকি হাসছেন। পিচিটা অল্পতেই খুশি। প্রাণ খুলে হাসা তো তোমার থেকেই শেখা। তোমায় দেখলে কেন বারবার প্রেমে পড়ে যাই, কেন বারবার মন এই ছোট্ট পরীকেই চাই। তবে কি তুমি আমার স্নিগ্ধ পরী? ওই মায়াবী চোখে কি এমন আছে যা প্রতি মুহূর্তে আমাকে পাগল করে? তবে কি আমার স্নিগ্ধ আবেশে তুমি শুধুই তুমি? ধরনের বুকে আধার ঘনিয়ে আসছে। সন্ধ্যা হয়ে এসেছে। সেই বিকেল থেকে মিফতার সাথে গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে এলো টেরই পেলাম না। এই হাজারো বিষয়ে আলাপ হলো তার সাথে। একদিনেই দুজনের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক হয়ে এলো। আমরা দুজনে ছাদে বসে বসে গল্প করছিলাম। একটু আগে তুর্য এসে ডেকে গেছেন। তবুও আমাদের গল্প ভান্ডার জমানো গল্পগুলো এখনো শেষ হয়নি। আমরা আমাদের মতো গল্প করে চলেছি। এই স্টুপিটের দল, কখন থেকে বলছি নিচে নামো, সন্ধ্যা হয়ে এসেছে, কানে যাচ্ছে না? পরক্ষণে দেখতে পেলাম তুর্যকে। সে বোধহয় রেগে আছেন। তার মুখ রাগে লাল হয়ে আছে। কপালের রগ দুটি স্পষ্ট দেখা যাচ্ছে। তাকে দেখে আমারও এই মুহূর্তে বেশ ভয় লাগছে। মিফতা আমার পেছনে দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরলো। এখন আমি তুর্যের মুখোমুখি, আমার পেছনে মিফতা। ভয়ে আমি পাথরের মতো জমে যাচ্ছি। কিছু বলার সাহস হচ্ছিল না। তুর্য আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার রাগের কারণ ততটা ভালো করে বুঝতে পারলাম না। সে রাগী কণ্ঠে মিফতাকে ঘরে যেতে বললেন। মিফতা প্রথমে আমায় ছেড়ে যেতে চাইল না। পরক্ষণে তুর্যের দৃষ্টিপাত লক্ষ্য করে সে এক দৌড়ে চলে গেল। এখন আমার কি হবে? আমার তো ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। তুর্য আমার এক হাত টেনে আমায় নিচে নিয়ে আসলেন। অনেক শক্ত করে চেপে ধরায় অনেক ব্যথা পাচ্ছি আমি। ব্যথায় কাতরানো অবস্থায় আমার বাকযন্ত্র দ্বারা এই একটি ধ্বনি উচ্চারিত হচ্ছে। তুর্য এর কোনো পরোয়া করলেন না। ছাদ থেকে নিয়ে এসে আমাকে খাটের উপর ধাক্কা মেরে ফেলে দিলেন। অনেকটা জোরে হওয়ায় বেশ ব্যথা পেলাম। আমাকে ফেলে দিয়ে তুর্য ড্রেসিং টেবিলের আয়নায় কয়েকটা খুশি দিলেন। তার হাত কেটে রক্ত প্রবাহিত হচ্ছে। তাতে তার কোনো হেলদোল নেই। সে এখনো আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তার হাত দিয়ে অনেক রক্ত বের হচ্ছে। আমি আর বসে থাকতে পারলাম না। দৌড়ে তার দিকে অগ্রসর হলাম। হঠাৎ এমন করছেন কেন উনি? কি হয়েছে উনার? পাগল হয়ে গেলেন নাকি উনি? তার কাছে গিয়ে নিজের শাড়ির আঁচলটা দিয়ে তার হাতটা পেঁচিয়ে নিতে নিলেই মুহূর্তেই সে আমাকে এক ঝটকায় সরিয়ে দিলেন। আমি পড়ে যেতে নিয়েও কোন রকম দাঁড়িয়ে রইলাম। সে এবার আমাকে দেওয়ালের দিকে ধাক্কা দিয়ে আমার গলা চেপে ধরলেন। খুব শখ না অন্যদেরকে নিজের দিকে আকর্ষণ করার? আমি আছি কেন? আমাকে ভালো লাগে না? এই তাসকিন মাহমুদ তুর্য কখনো নিজের জিনিসে অন্যের হাত পছন্দ করে না। মনে রাখবে, যেটা আমার সেটা শুধুই আমার। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি ঘটনার কিছুই বুঝতে পারলাম না। সেখানেই বসে কাঁদতে শুরু করলাম। কি হয়েছে, কি করেছি আমি যার জন্য আমার সাথে এই ব্যবহার? কিছুক্ষণ পর তুর্য আবার ফিরে এলেন। এসেই ড্রয়ার থেকে আমার সব শাড়িগুলো বের করে নিলেন। এরপর এগুলো নিয়ে নিচে চলে গেলেন।
কিছুই বুঝতে পারলাম না। এতে এতটা পাত্তা না দিয়ে বসে বসে কাঁদতে থাকলাম। কাঁদতে কাঁদতে কখন যে চোখে ঘুম চলে এসেছে কে জানে। সেখানে বসে ঘুমিয়ে পড়লাম। ভাবিমণি, ওঠো, খাবে না? চোখ মেলে দেখলাম মিফতা। বেচারা আমার অবস্থা দেখে কেঁদেই ফেলেছে। না বলে দিলাম। মিফতা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। ভাইয়ের সাথে রাগ করে আমার সাথে কথা বলবে না? আরে না পাগলি। ভাবিমণি, ভাইয়া অনেক বকেছে? না। তোমার গালগুলো লাল কেন? আর জিনিসপত্র ভাঙচুর করেছে কে? আর তুমি এভাবে বসে ঘুমিয়েছিলে কেন? আমি চুপ করে রইলাম। ভাবিমণি, ভাইয়া তোমার শাড়িগুলো পুড়িয়ে দিল কেন? মানে কি বলছো? পুড়িয়ে দিয়েছে? হ্যাঁ, সেই সন্ধ্যায়। আমি আর কিচ্ছু বুঝতে পারলাম না। এমন কেন করছেন উনি? এখন আরো বেশি খারাপ লাগছে। মিফতাকে কোন রকম বুঝিয়ে পাঠিয়ে দিলাম পুরনো এক বাড়িতে। ভয়ঙ্কর দৃষ্টিতে দুটো ছেলের দিকে তাকিয়ে আছে তুর্য। ছেলেগুলোকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তুর্যের দৃষ্টিপাত লক্ষ্য করে ছেলে দুটোর গলা শুকিয়ে যাচ্ছে। কি হবে কেউই বুঝতে পারছে না। এটা বুঝতে পারছে তাদের সাথে ভালো কিছু হবে না এখন। অনেকক্ষণ চুপ করে থাকার পর তুর্য গর্জে উঠল। তুর্যের গর্জনে যেন পুরো এলাকা কেঁপে উঠল। তোদের সাহস তো কম না। তোরা তাসকিন মাহমুদ তুর্যের দিকে হাত বাড়িয়েছিস। তোদের দেখে অবাক হচ্ছি। মাফ করে দেন তুর্য ভাই, আর কখনো এমন হবে না। মাফ? তুর্য অট্টহাসিতে ফেটে পড়ে। তা দেখে ছেলেগুলোর কলিজা শুকিয়ে যায়। ফ্ল্যাশব্যাক, সন্ধ্যায় মিহিরাজ আর মিস্তা দুজনে মিলে ছাদে গল্প করছিল। এমন সময় বাড়িতে দুটো ছেলে এসেছিল কিছু জিনিসপত্র দেওয়ার জন্য। কথা বলার সময় হাত নাড়াতে গিয়ে মিহিরাজের পেটের থেকে শাড়ির অংশটুকু সরে যায়। এতে তার পেটের অংশটুকু উন্মুক্ত হয়ে যায়। ছেলেগুলো এটা দেখে হা হয়ে তাকিয়ে থাকে আর একে অপরকে বলতে থাকে, দোস্ত, মালটার জোস। এসবের কোনো কিছুই তুর্যের দৃষ্টিকোণ হয়নি। সেই রাগ থেকেই রাজের সাথে তার এই ব্যবহার। তোদেরকে মাফ করব? আর আমি? ভুল হয়ে গেছে তুর্য ভাই, আর কখনো হবে না। এবারের মতো মাফ করে দেন। তুর্য এখন আর মাফ করতে জানে না। মাফ করা তো সেদিনই ভুলে গেছে, যেদিন তার সাথে সবচেয়ে বড় অন্যায় হয়েছিল। তুর্যের চোখ থেকে দুফোঁটো অশ্রু গড়িয়ে পড়লো। ছেলেগুলো আর বুঝতে বাকি রইল না যে তাদের কপালে কি আছে। তুর্য অন্য একটা ছেলেকে ডেকে কিছু বলে সেখান থেকে বেরিয়ে এলো। শুনতে পেল ছেলেগুলো কাতরানোর কণ্ঠধ্বনি। রাত প্রায় 2:30। গভীর ঘুমে আচ্ছন্ন আমি। হঠাৎ বুঝতে পারলাম আমি শূন্যে ভাসছি। কিন্তু গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ায় আমার মন চোখ খুলতে সায় দিল না। খানিকক্ষণ বাদে টের পেলাম কেউ আমার হাতে পরম যত্নে একের পর এক চুমু এঁকে দিচ্ছে। আমি ভয় পেয়ে চোখ মেলে তাকালাম। আবছা আলোয় তুর্যের মুখটা খানিকটা বোঝা যাচ্ছে। আমার দিকে নিষ্পলক চেয়ে আছেন তিনি। আমি তৎক্ষণাৎ উঠে বসলাম। সে আমার একদম পাশ ঘেঁষে বসে পড়লেন। হঠাৎ সে বলল, বউ। তার কথায় আমি শিহরিত হলাম। সে আমার গাল স্পর্শ করে বলে উঠল, বউ, খুব লেগেছে তাই না? আই এম সরি। তোমার সাথে রাগ দেখানোটা আমার ঠিক হয়নি। আমি আরেক দফা আশ্চর্য হলাম। এই রাগ করলেন এখন আবার সরি বলছেন? মানুষটার ব্যবহার আমি ঠিক বোধগম্য হলো না। আসলে কি করছেন উনি? বউ, আর কখনো তোমার সাথে এমন করব না, প্রমিস। আর কখনো না। সরি 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 সরি। আমি তার দিকে তাকিয়ে থাকলাম। সে আবার বলল, বউ। হঠাৎ করে তুর্য আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। বউ, মাথাটা খুব ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দেবে? তার আদরে গলার আওয়াজ শুনে শিহরিত হলাম। সে আমার এক হাত টেনে মাথায় হাত দিতে লাগলো। আমি পরম যত্নে বিলি কাটতে লাগলাম। সে চোখ জোড়া বন্ধ করে শুয়ে আছে। তার মুখে ক্লান্ত ভাব ফুটে উঠেছে। হঠাৎ মনে পড়লো তার হাতের কথা। অনেকটা কেটে গিয়েছে তো তখন। আমি তার হাতের দিকে নজর দিতেই দেখলাম ব্যান্ডেজ করা। আমি তার মাথায় হাত বোলাতে থাকি। হাত বুলিয়ে দিতে দিতে কখন যে ঘুমের সাগরে পালিয়ে দিলাম বুঝতেই পারলাম না। সকালে উঠে নিজেকে কারো বাহু ডোরে আবদ্ধ অবস্থায় দেখে আমি বিস্মিত হয়ে গেলাম। বেশ শক্ত করে আমায় জড়িয়ে ধরে গভীর ঘুমে মগ্ন হয়ে আছেন তুর্য। তার ফর্সা মুখটা কেমন যেন লাগছে। ক্লান্ত ভাব তাতে স্পষ্ট।
তার এলোমেলো চুলগুলো কপালে নেমে এসেছে। অজান্তেই আমার হাত সেদিকে চলে যায়। চুলে হাত বুলিয়ে সেগুলোকে আরো এলোমেলো করে দেই আমি। এখন পুরো বাচ্চাদের মতো লাগছে তাকে। আলতো হেসে তার নাক টেনে দেই আমি। সঙ্গে সঙ্গে সে চোখ খুলে তাকালো। আমি বিভ্রান্তিতে পড়ে যাই। কি করব বুঝতে পারছি না। সে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমার খুব অস্বস্তি লাগছে এখন। এখন কি হবে? কি করব আমি? তুর্য আমার দিকে বড় বড় করে তাকিয়ে আছে। আমার বেশ অস্বস্তি বোধ হচ্ছে। আমি লজ্জায় মাথা নুইয়ে নিলাম। তুর্য আমাকে আরো লজ্জা দেওয়ার জন্য আমার আরো শক্ত করে জড়িয়ে ধরলেন। আমার মুখ এখন তুর্যের মুখের অনেক কাছে। তার দৃষ্টি আমাতেই নিবদ্ধ। তার ভারী নিঃশ্বাসগুলো আমার গালে আছড়ে পড়ছে। আমি কি করব বুঝতে পারছি না। সে বলল, কি করছিলে মেহু? আমি কি বলবো বুঝতে পারছি না। নিশ্চুপ থাকাটাকেই ভালো মনে করলাম। তুর্য দ্বিতীয়বার একই প্রশ্ন করলেন, কিন্তু এবার তিনি আমাকে আরো বেশি কাছে টেনে নিলেন। আমি লজ্জায় চোখ বন্ধ করে নিলাম। এবার তিনি তার গোলাপি ঠোঁট জোড়া প্রসারিত করে বললেন, কি ভাবছো তুমি? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, প্লিজ ছাড়ুন। তুর্য আমার অবস্থা দেখে হেসে ফেললেন। তিনি বললেন, এত ভয় কেন পাও পিচ্ছি? আমি কিছুই করব না। ছি, কি বাজে চিন্তা তোমার। এই বলে তিনি আমাকে ছেড়ে দিলেন। আমি উঠে বলে গায়ের কাপড় ঠিক করে নিলাম। তিনি আবার বললেন, মেহু, তুমি এখনো ছোট, নিজের পড়াশোনার দিকে ফোকাস করো। আমাকে নিয়ে বেশি ভেবো না। এভাবেই হঠাৎ করে বিয়েটা হয়ে গেল। তোমার ছোট মাথায় বেশি প্রেশার নিও না। বলেই তিনি ওয়াশরুমের দিকে অগ্রসর হলেন। খানিকক্ষণ বাদে তিনি ওয়াশরুম থেকে বেরিয়ে আসলেন। আমি তাকে দেখে চোখ বন্ধ করে অন্যদিকে ফিরে তাকালাম। আপনি শার্টলেস কেন? এমন ভাব করছো মনে হয় অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি। তুমি তো আমার বউই, তুমি তো সবই দেখতে পারো। এত লজ্জা পাওয়ার কি আছে? তার কথায় আমার কান দিয়ে গরম ধোঁয়া বের হওয়ার উপক্রম। নিজেকে সামলে বললাম, তোর যে শার্ট পরুন প্লিজ। আর ওটাই তো সমস্যা হচ্ছে। হাত কেটে যাওয়ায় অনেক কষ্টে গোসলটা সারতে পারলেও শার্টটা পরতে পারছি না। ভেবেছিলাম তোমাকে বলবো, কিন্তু তুমি তো এর আগেই। তার হাতের কথা মনে হতেই আমি পিছন ফিরে তাকালাম। তার কাছে গিয়ে হাত থেকে ব্লু কালারের শার্টটা নিয়ে নিলাম। শার্টটা গায়ে পরিয়ে একের পর এক বোতামগুলো লাগিয়ে দিলাম। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছেন। খানিকটা লজ্জা পেলেও আমার মধ্যে সংকোচ কাজ করছে না। তাকে শার্টটা পরিয়ে দিয়ে ব্যান্ডেজটা চেঞ্জ করে দিলাম। এবার নিচে গিয়ে তার জন্য নাস্তা নিয়ে আসলাম। তুর্য আমার কাজগুলো পর্যবেক্ষণ করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তাকে খাইয়ে দিলে চলে আসছিলাম, তখন তুর্য আমায় ডাক দিলেন, মেহু। আমি পেছন ফিরে তাকালাম। মাঝে মাঝে তুমি বড় হয়ে যাও, তাই না? কিছুই বুঝতে পারলাম না। তুমি কবে বড় হবে মেহু? এবার তো অবাকের চরম শীর্ষে পৌঁছে গেলাম। উনি কি বলতে চাচ্ছেন? তুর্য আমায় দেখে হাসছেন, কিন্তু আমি তো রহস্যের সাগরে ডুব দিলাম। মানুষটাকে বোঝা আমার জন্য বেশ কঠিন হচ্ছে। বিকেল গড়িয়েছে। একটু আগে তুর্যের ফুফু মানে আমার ফুফু শাশুড়ির আগমন ঘটেছে। আঙ্কেল খানিকটা অসুস্থ থাকায় বিয়ের পরপরই নাকি উনি বাড়ি চলে গিয়েছিলেন। আজ আমাদের সাথে আবার দেখা করতে এসেছেন। ড্রয়িং রুমে বসে আছি আমি, মিফতা, ফুফু আর রোহানা চাচি। তুর্য বিকেলে বেরিয়েছেন। বলেছিলেন কি যেন একটা আছে ওনার। হাতে ব্যথা থাকার কারণে তার কর্মক্ষেত্রে যাওয়া এখন বন্ধ। রোহানা চাচি আর ফুফু কথা বলছেন। মিফতা আর আমি টিভি দেখছি, কিন্তু আমার চোখ দুটো টিভির পর্দায় হলেও মনে মনে সকালের ঘটনাকে কেন্দ্র করে খানিকটা অস্বস্তি হচ্ছে। কি করছিলাম আমি তখন? তুর্য কি ভেবেছিলেন আমাকে? আমার ভাবনায় ছেদ ফুটিয়ে তুর্য বাড়িতে প্রবেশ করলেন। তাকে হঠাৎ বিচলিত মনে হচ্ছে। বাড়িতে প্রবেশ করে আমার দিকে এক নজর তাকালেন তিনি। আমি লজ্জায় তার থেকে চোখ সরিয়ে নিলাম। সে হালকা হেসে উপরে চলে গেলেন। আমার ফুফু শাশুড়ি আমাকে বললেন, বৌমা, কেমন চলছে তোমার সংসার? জি আলহামদুলিল্লাহ ভালো। তুর্য বাবা কি বকে তোমাকে? আমি মুচকি হাসলাম। গতকালকের ভয়ঙ্কর অভিজ্ঞতার কিছুই বললাম না। হয়তো আমার হাসিকে সে ভালোর লক্ষণ হিসাবে ধরে নিয়েছে। এবার তিনি বললেন, মা, আমার ছেলেটা
একটু রাগী হলেও তোমাকে অনেক ভালোবাসে। ও তোমাকে কখনো কষ্ট দেবে না। আমি বেশ আশ্চর্য হলাম। ভালোবাসে মানে? কি বলছেন উনি? তবে কি তুর্য আমাকে আগে থেকেই চিনতেন? আমাকে কি করে চিনেন উনি? হাজারো প্রশ্ন এখন মনে দানা বাঁধছে। কি বলবো বুঝতে পারলাম না। মা জানিস, ছোট থেকেই আমার তুর্যটা বেশ চঞ্চল স্বভাবের ছিল। পুরো বাড়িটা মাথায় করে রাখতো, কিন্তু এক দুর্ঘটনায় আমার থেকে ছেলেটাকে একেবারে গম্ভীর হয়ে গেছে। ওকে তো আমি হাসতেই দেখতাম না, সব সময় কেন যেন হয়ে থাকতো ছেলেটা। প্রাণ খুলে হাসা তো ও প্রায় ভুলেই গিয়েছিল। তোকে দেখার পর খানিকটা স্বাভাবিক তুর্যকে দেখছি আমরা। মানে কিছুই তো বুঝতে পারছি না আমি। কি বলতে চাচ্ছেন উনি? আমাকে দেখার পর কি দুর্ঘটনা ঘটেছে ওনার সাথে? আমার মাথায় হাজারো প্রশ্নের বোঝা, কিন্তু কিছুতেই বলতে পারছি না আমি। পাশ থেকে মিফতা টিভি বন্ধ করে আমাকে জড়িয়ে ধরলো। ভাবিমণি, তুমি আমাকে আর ভাইয়াকে ছেড়ে যাবে না তো? সত্যি ভাইয়া, তাহলে মরেই যাবে। আমার মাথা ঘুরে আসছে তাদের এই রহস্য জোড়া কথাগুলোতে। কিছুই বুঝতে পারছি না। এবার আমি ফুফুকে বললাম, কি বলছেন আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলুন না প্লিজ। কি হয়েছে ওনার সাথে? কেন এমন উনি? মিফতা আমার কথা শুনে আমাকে আঠার মতো জড়িয়ে ধরলো। ফুফু বলতে শুরু করলেন, এটা আজ থেকে প্রায় 6 বছর আগের কথা, যখন তুর্যের মা দিলরুবা জীবিত ছিলেন। আমার ভাই তাওহিদ মাহমুদের প্রথম স্ত্রী উনি। এটা তো জানো, তুর্য লন্ডন থেকে পড়াশোনা শেষ করেছে। ছোট থেকেই তুর্য মেধাবী ছাত্র হওয়ায় ভাইয়ের অনেক শখ ছিল ওকে বিদেশে পড়ানোর। আর আমাদের তো ধন সম্পদের কোনো কমতি ছিল না, তাই তুর্যকে বিদেশেই বড় করেছেন তিনি। তুর্য আর মিফতা এই নিয়েই ছিল তাদের সুখের সংসার। তুর্য বাইরে পড়াশোনা করলেও বছরে 3 বার ও দেশে আসতো। প্রথমত মিফতার জন্মদিনের দিন, দ্বিতীয়বার ওর মা বাবার বিবাহ বার্ষিকীতে, আর তৃতীয়বার আসতো মায়ের জোড়াজুড়িতে। ওর বাবা মায়ের 25তম বিবাহ বার্ষিকীতে এসে। ফুফু কি বলছো তোমরা? তুর্যের কণ্ঠস্বর শুনতে পেয়ে ফুফু চুপ হয়ে গেলেন। কথা ঘুরিয়ে বললেন, এই তো নতুন বৌমার সাথে গল্প করছিলাম আর কি। বুঝতে পারলাম উনি চাচ্ছেন না তুর্যের সামনে কিছু বলতে। আমিও আর কিছু বললাম না, কিন্তু প্রশ্ন যেন আমার পিছু ছাড়ছে না। কি হয়েছে ওনার মা বাবার বিবাহ বার্ষিকীতে? রাত প্রায় 12টা। তুর্য বাড়িতে নেই। সেই সন্ধ্যায় বেরিয়েছেন ফুফুকে নিয়ে। আঙ্কেল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, তাই ফুফুকে বাসায় দিয়ে আসতে গেছেন তিনি। আমাদেরকে নেননি, বলেছেন তাড়াতাড়ি ফিরে আসবেন, কিন্তু তার ফিরে আসার কোনো হদিস পাচ্ছি না আমি। আমার রাত জাগার অভ্যাস একদম নেই। ঘুমে 2 চোখের পাতা এক হয়ে আসছে আমার। আপাতত মিফতার ঘরে আছি আমি। আমায় উনি স্পষ্ট বলে দিয়েছেন দেরি হলে মিফতার সাথে থাকতে, একা থাকতে নিষেধ করেছেন। মিফতা তো গভীর ঘুমে মগ্ন। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে সদর দরজার দিকে তাকিয়ে আছি। কখন ওনার আগমন ঘটবে? অনেক ঘুম পাচ্ছে এখন, আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমি। ব্যালকনি থেকে গিয়ে মিফতার পাশে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে সোনালি রোদের আলো চোখে পড়তেই হাত দিয়ে চোখ ঢেকে নিলাম, আর মোড়া ভেঙে বিছানায় বসে পড়লাম। চোখ খুলে নিজেকে তুর্যের ঘরে আবিষ্কার করলাম। আমি এখানে কখন এলাম? কে আনলো? তুর্য কোথায়? আশপাশে তাকিয়ে দেখলাম তুর্য জানালার কাছে দাঁড়িয়ে আছেন। আমার দিকেই তাকিয়ে আছেন তিনি। তা ঘুম ভেঙেছে তাহলে? কটা বাজে? আমি এখানে কিভাবে আসলাম? আমি এনেছি। এবার আমার ধারণা পরিষ্কার হলো। রাত জাগতে বলেছিল কে? কয়টায় ঘুমিয়েছিলে? আপনি কখন এসেছেন? এত দেরি হয়েছে কেন? রাফসান বাসায় ছিল না, আমি আঙ্কেলের সাথে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তাই দেরি হয়েছে। রাফসান কে? তুর্য আমার দিকে চেয়ে বললেন, আমার ফুফাতো ভাই। ও, আপনার হাতের অবস্থা কেমন? তুর্য আমার দিকে এইভাবে চেয়ে আছেন যেন আমি তার কাছে কি না কি জানতে চেয়েছি। এমন করে তাকিয়ে আছেন কেন? আমি কি খারাপ কিছু জিজ্ঞেস করেছি? আরে না, তা না, দেখছি আমার মেহু পরীটা বড় হচ্ছে। আমার দিকে অবাক হয়ে চেয়ে থাকলেন। সে আমাকে বলল, মেহু, আজকে আমি অফিসে যেতে হবে, ইম্পর্টেন্ট একটা কাজ আছে, তাড়াতাড়ি নাস্তা রেডি করো। এই অবস্থায় আপনি অফিস যাবেন? হাতের তো 12টা বাজিয়েছেন। এবার সে আমার কথায় হেসে ফেললেন, আমায় টেনে তার কাছে বসালেন। এরপর বললেন, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না পিচ্চি,
আমি ঠিকই সামনে নিব, তুমি নাস্তা রেডি করো। আমি চলে যেতে নিব, ঠিক তখনই তুর্য আমার কাঁধে মাথা রাখলেন। জানো মেহু, আমি ভেবেছিলাম তুমি আমার সাথে আর কথা বলবে না, অনেক রাগ করবে ভেবেছিলাম। কেন? ওই যে। আমি চুপ করে রইলাম। ঠিকই তো, সেদিন যা করেছিলেন উনি অন্য কেউ হলে নিশ্চয়ই এর প্রতিবাদ জানাতো। মেহু, কিছু না, যাও। আমি কিছু না বলেই চলে আসলাম। নিচে গিয়ে দেখলাম মিফতা স্কুলের জন্য রেডি হচ্ছে। আমাকে দেখে বলল, ভাবিমণি, কাল তুমি কখন গেছিলে? তার কথার উত্তরে কি বলবো ভেবে পাচ্ছি না আমি। কিভাবে বলবো আমি নিজেই তো জানি না কিভাবে গেলাম। মিফতা রেডি হয়ে স্কুলে চলে গেল। আমি রেহানা চাচির সাথে হাতে হাতে নাস্তা সাজিয়ে নিচ্ছি। রোহানা চাচি আমার কাজে মুগ্ধ। আমি নিপুণ হাতের কাজ তিনি তো আশা করেননি। টেবিলে খাবার সাজাতে সাজাতে দেখলাম তুর্য সিঁড়ি বেয়ে নিচে নামছেন। আমি খাবারগুলো রেখে দিলাম। তিনি এসে একটা চেয়ার টেনে বসে পড়লেন। আজ একটা মেরুন রঙের শার্ট আর কালো প্যান্ট পরেছেন উনি, আর ফর্সা শরীরে রংটা বেশ ফুটে উঠেছে। শার্টের হাতাগুলো ফোল্ড করে তিনি খাওয়া শুরু করলেন। একটা রুটির টুকরো মুখের সামনে নিয়েও রেখে দিলেন। আমার দিকে তাকিয়ে আমাকে টেনে পাশের চেয়ারে বসিয়ে দিলেন। খাওয়া শুরু করো ফার্স্ট। আরে আরে, আমি পরে খাবো, আপনি খেয়ে নিন। আর একটা শব্দ না, চুপচাপ খেয়ে নাও। তার ধমক শুনে আমি কথা না বলে মুখে রুটি পুড়তে লাগলাম। সে একটু পর পর আমার দিকে দেখছে আর মুচকি হাসছে। আমার তো গা জ্বলে যাচ্ছে। নাস্তা সেরে বেরিয়ে পড়লেন তুর্য। মিফতা তো এর আগে স্কুলে চলে গেছে। মিফতা চাচি রান্নাঘরে দুপুরের রান্নার আয়োজন করছেন। ড্রয়িং রুমে বসে বোর হচ্ছিলাম আমি। হঠাৎ মনে পড়ল গতকালকের কথা। ফুফু তো কথাগুলো অসমাপ্ত রেখেই চলে গেছিল। রোহানা চাচি যেহেতু অনেক বছর ধরে এখানে আছেন, নিশ্চয়ই তিনি জানবেন। আমি রান্নাঘরের দিকে অগ্রসর হলাম। রান্নাঘরে গিয়ে দেখলাম চাচি সবজি কাটছেন। আমি গিয়ে তার পাশ ঘেঁষে দাঁড়ালাম। তিনি আমাকে দেখে বললেন, কিছু বলবা বৌমনি? আসলে চাচি, গতকাল ফুফু কি বলেছিল আপনি কি তার আর বুঝতে বাকি রইল না আমি কি বলতে চাইছি। তিনি বললেন, অনেক আগে থেকেই এই বাড়িতে থাকি আমি। বড় বৌমনি অনেক ভালো ছিলেন। উনি কিভাবে মারা গেছেন, কি বলতে চেয়েছিলেন ফুফু? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এগুলো পরে কমো বৌমনি, এখন শুনতে চাইও না, তুমি এখন ছোট। আমি কিছুই বুঝতে পারলাম না। তিনি আবার বললেন, বৌমনি, সময় হইলেই সবটা জানতে পারবা। শুধু তোমারে এইটুকু বলি, তুর্য বাবারে ছাইরা যাইও না। ছেলেটা অনেক ভালোবাসে তোমারে। বিকেলে বাগানে ঘুরছি আমি। বাগানে দাঁড়িয়ে বিগত দিনগুলোর কথা চিন্তা করছি আমি। দেখতে দেখতে পুরো একটা সপ্তাহ কেটে গেল। এই একটা সপ্তাহে জীবনের বহু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আমি। এ এক অন্যরকম অভিজ্ঞতা, অন্যরকম অনুভূতি। এই দিনগুলোতে সবার আপন হয়ে উঠেছি আমি। কিন্তু তুর্য মানুষটার ব্যবহার ঠিক কি রূপ তা এখনো বুঝতে পারলাম না। এই রাগ আবার এই পানি, তার ব্যবহার ও কথাবার্তা আমার কাছে অজানা রহস্য। তাকে বোঝা আমার জন্য কঠিন। কেন যেন ভালো লাগছে না এখন। মিফতা ঘুমাচ্ছে। তুর্য এখনো বাড়ি আসেননি। রোহানা চাচি কেন জানি তাদের গ্রামের বাড়িতে গেছেন। কি যেন সমস্যা হয়েছে তাদের জমি জমা নিয়ে। মেঘ মুক্ত সুনির্মল আকাশে গাঢ় নীল ব্যাপ্তি আর ব্যঞ্জনা। শরতের ছোঁয়ায় শিশির ভেজা ঘাসে কোমল শিহরণ। শরৎ মানেই শিউলি ঝরা সকাল লাবণ্যের জোয়ার। হালকা চপল মেঘ ও রৌদ্র লুকোচুরি খেলছে আকাশের মাঝে। শিউলি ফুলের সুবাস ছড়িয়ে পড়ছে চারপাশটায়। এ বাড়ির বাহিরে দেখলেই লোকে বুঝতে পারবে বাড়ির মালিক কতটা শৌখিন। হরেক রকমের দেশি বিদেশি ফুল আর ফলের চাষ করা হয়েছে বাগানটাতে। আমার মনে হয় বাড়ি থেকে এ বাড়ির বাগানটাই বেশি বড়। বাগানে ঘুরতে ঘুরতে শুনতে পেলেন এক মোহনীয় কণ্ঠস্বর। হ্যাঁ, এটা তুর্যের কণ্ঠস্বর। মেহু, কি করছো? পেছনে ফিরে দেখলাম তুর্য। তাকে বেশ চিন্তিত মনে হচ্ছে। তার ফর্সা মুখটা মলিন হয়ে আছে। তার কণ্ঠস্বর কেমন যেন ক্লান্তি মিশ্রিত। সারাদিন পরে শেষ বিকেলে বাড়ি ফিরেছেন। দেখেই বোঝা যাচ্ছে সারাদিন অনেক পরিশ্রম করেছেন। আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে তিনি বললেন, মেহু, এভাবে তাকিয়ে আছো কেন? কিছু না তো। এখানে কি করছো? ভালো লাগছিল না, তাই এখানে এসে দাঁড়িয়েছিলাম। ও আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। তুমি খাবার রেডি করো, খুব খিদে পেয়েছে।
বলে তিনি চলে গেলেন। আমিও তার পিছু পিছু বাড়িতে প্রবেশ করলাম। বাড়িতে গিয়ে আমি রান্নাঘরে ছুটে গেলাম। খাবার গরম করে টেবিলে নিয়ে রাখলাম। সবকিছু রেডি করে বসে থাকলাম, কিন্তু তুর্যের আসার কোনো লক্ষণ দেখলাম না। আমি উপরের ঘরে চলে গেলাম। তুর্য চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছেন। সে তো ফ্রেশ হয়ে নিচে যাবে বলেছিল, কিন্তু হঠাৎই এমন শুয়ে আছেন কেন? কি হয়েছে? আমি তাকে ডাকতে থাকলাম, আপনি খাবেন না? তার কোনো সাড়া শব্দ পেলাম না। এইভাবে কয়েকবার ডাকতে থাকলাম, কিন্তু তিনি কিছুই বলছে না। আস্তে আস্তে তার দিকে অগ্রসর হলাম, কিন্তু তিনি তো সেভাবেই শুয়ে আছেন, কোনো হেলদোল নেই তার। আমি তার কাছে গিয়ে কাপা কাপা হাতে তার গা স্পর্শ করলাম। জ্বরে তার গা পুড়ে যাচ্ছে। বেশ অবাক হলাম, এই তো আমার সাথে কথা বললো, হঠাৎ করে জ্বর কেন এলো? আমি তার পাশে বসে পড়লাম। জ্বরে সে বেঘোর। তাড়াতাড়ি করে তার গায়ে একটা কম্বল দিয়ে দিলাম। এরপর তার মাথায় জলপট্টি দিতে থাকলাম। তার কোনো সাড়া শব্দ নেই, একেবারে নীরব হয়ে শুয়ে আছেন। আমার বেশ ভয় লাগছে, হঠাৎ করে এত জ্বর কেন এলো? রাত প্রায় 12টা বেজে গেছে, কিন্তু তুর্যের জ্বর এখনো কমেনি। আমি পাশে বসে বসে মাথায় জলপট্টি দিচ্ছি। আমার পাশে মিফতা বসে আছে। জ্বরটা না কমলেও তুর্য এখন নড়াচড়া করছেন, এপাশ ওপাশ করছেন, আর জ্বরের ঘোরে মায়ের নামে প্রলাপ বকছেন। বারবার তার মুখ থেকে মা মা প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। বেশ চিন্তা হচ্ছে এখন। ডাক্তার ডাকতে চাইলেও তুর্য বারণ করে দিয়েছেন, তিনি নাকি এমনিতেই ভালো হয়ে যাবেন। খানিকক্ষণ পরে আমি মিফতাকে ঘুমিয়ে পড়তে বললাম। মিফতা প্রথমে যেতে না চাইলেও আমার কাঠ কণ্ঠের কথা ফেলতে পারলো না। তুর্যের মাথার কাছে বসে আছি আমি। হঠাৎ তুর্য কাতর কণ্ঠে বললেন, মেহু, অনেক রাত হলো তো, ঘুমাও। আমি কিছু না বলে কাপড় ভিজিয়ে আবার তার কপালটায় দিয়ে রাখলাম। তুর্য আবার বললেন, রাত জাগলে তোমার অসুখ হবে। আমি বেশ আশ্চর্য হলাম। আজব মানুষ তো, নিজের গায়ে কেমন জ্বরের উপর আমার চিন্তায় মগ্ন। আমি বললাম, আমার কিছু হবে না, আপনি ঘুমানোর চেষ্টা করুন। তিনি বললেন, এই পিচ্ছি, আমার সেবা করতে গিয়ে তোমার কিছু হোক তা আমি চাই না, চুপচাপ ঘুমিয়ে পড়ো। আমি তার কথার কোনো পরোয়া করলাম না, ঠায় বসে পড়লাম। এবার তিনি বললেন, মেহু, তুমি ঘুমিয়ে পড়ো, আমার কিছু হবে না। এই যন্ত্রণা আমি সহ্য করতে অভ্যস্ত। মানে কি বলতে চাইছেন উনি? বুঝতে পারলাম না। আমি হালকা ধমকের সুরে তাকে বললাম, আপনি আর একটাও কথা বলবেন না, চুপচাপ ঘুমিয়ে পড়েন। সে আমার কথায় হাসলো, চোখ বন্ধ করে দিয়ে বলল, মেহু, এই জ্বরে আমার কিছু হবে না। আর তো মাত্র কয়টা দিন, এরপর সবচেয়ে কঠিন যন্ত্রণার সম্মুখীন হতে হবে আমাকে। তখন কি করব? তুমি কি সাথে থাকবে আমার? তার চোখ দুটো দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি কিছুই বুঝতে পারলাম না। তাকে উল্টো প্রশ্ন করলাম, কি বলছেন আপনি? মানে কি? এইভাবে কথা বলছেন কেন? সে আমার কথায় মুচকি হেসে বলল, কিছু না পিচ্ছি। আমার মস্তিষ্ক তার কথার কোনো উত্তর আবিষ্কার করতে পারলো না। তিনি ঠিক কি বোঝাতে চাইছেন আমাকে? কি যন্ত্রণার কথা বলছেন? মেহু, সে আবারও ডাকছে আমাকে। আমি সায় দিলাম। মাথাটায় প্রচুর যন্ত্রণা হচ্ছে, একটু হাত বুলিয়ে দিবে? তার আদরে কণ্ঠ শুনে আমার হাত তার মাথায় চলে গেল। আমি নিঃশব্দে তার মাথার সিল্কি চুলগুলো হাত বুলিয়ে দিতে লাগলাম। হাত বোলাতে বোলাতে এক পর্যায়ে বুঝতে পারলাম সে ঘুমিয়েছে। রাত প্রায় 3টা বেজে গেছে। আমারও প্রচুর ঘুম পাচ্ছে। আমি ঘরের এক প্রান্তে বসানো সোফার উপর গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম তুর্য নেই। আমি বিছানার উপর শুয়ে আছি। নিশ্চয়ই এটা তুর্যের কাজ। গায়ের কাপড় এলোমেলো হয়ে আছে। ইস, বেশ লজ্জা লাগছে। তুর্য আমাকে এইভাবে দেখেছেন, এখন তার সামনে যাব কিভাবে? ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখলাম খাটের উপর একটা ছোট্ট ছেলে বসে আছে। ছেলেটা আমাকে দেখে হাসছে। সে খাট থেকে নেমে আমাকে এসে জড়িয়ে ধরলো আর বলল, মামুনি। আমি তো অবাক, এটা কি এখানে কেন? ছেলেটা আমাকে বলল, কোলে নেও আমাকে। ছোট বাচ্চাদের আমার খুব ভালো লাগে, তার উপর এত সুন্দর করে আমার সাথে কথা বলছে। আমাকে কোলে তুলে নিলাম। ভারী মিষ্টি ছিলে, খুব সুন্দর করে কথা বলছে। আমি ওকে কোলে করে খাটে বসে পড়লাম। হঠাৎ রুমের দরজা ঠেলে তুর্য প্রবেশ করলেন, সাথে একটা মেয়ে। একে দেখছি দেখছি মনে হচ্ছে। সে আমাকে বলল, ভাবি, চিনতে পেরেছো আমাকে? মনে পড়লো, একে তো বিয়েতে দেখেছিলাম। আমি বললাম, জি, কেমন আছেন আপু? এই তো ভালো, আপনি?
জি আলহামদুলিল্লাহ ভালো। এই হচ্ছে তুর্যর ফুফাতো বোন আলিশা রহমান, তার মানে ছেলেটি তার। তুর্য বললেন, মেহু এদিকে এসো। আলিশা আপু বললেন, ভাইয়া কি রে তুই? পরে তোর কথা শুনবে, আগে ভাবির সাথে কথা বলে নি। বিয়ের দিন তো চলেই গেলাম, এখন সুযোগ হয়েছে, এসেছি, আবার কবে না কবে আসবো, তুই যা। তুর্যর মুখটা মলিন করে চলে গেলেন। তার মুখ দেখে বেশ হাসি পাচ্ছে আমার। মুহূর্তে মনে হলো কাল রাতের কথা। তার জ্বর কমে গেছে। তুর্য বাড়িতে নেই বর্তমানে। আলিশা আপু, আমি আর মিফতা অনেক ধরে আড্ডা দিলাম, সাথে সায়ান ভাইয়া আলিশার স্বামীও ছিলেন। ড্রয়িং রুমে সবাই মিলে গল্প করছে, আমি শাফিনকে কোলে নিয়ে আছি এক পাশে। হঠাৎ সদর দরজায় খেয়াল হতেই দেখলাম তুর্য বাড়িতে প্রবেশ করছেন, হাতে অনেকগুলো প্যাকেট। আমায় চোখের ইশারায় তার কাছে যেতে বললেন। আমি শাফিনকে কোল থেকে নামিয়ে সেদিকে গেলাম। সে প্যাকেটগুলো আমার হাতে দিয়ে দিল। সবাইকে খাবার দাও। আপনি বাহির থেকে খাবার আনতে গেলেন কেন? আমি তৈরি করতে পারতাম। সে মুচকি হেসে বলল, আমার পিচি বউটার তো অনেক কষ্ট হতো, আর আপাতত আমি এটা চাচ্ছি না, খাবার দাও। আমি সবাইকে নাস্তা সার্ভ করলাম। প্রতিটা সময় তুর্য আমার দিকে চেয়েছিলেন। স্নিগ্ধ পরি, বারবার কেন তোমার প্রেমে পড়ে যাই? তোমার নেশায় কেন এতটা আসক্ত আমি? আমার প্রতিটি আবেশে তুমি, আমার স্নিগ্ধ আবেশে তুমি, তোমার মায়ায় আবদ্ধ আমি। তোমায় ছাড়া আমি কি করে থাকবো? থাকতে পারবো আমি? মেহু, জি। 1 সপ্তাহ পরে তোমার রেজাল্ট দিবে। কলেজে ভর্তির প্রিপারেশন নাও। তুর্য চলে গেলেন। দেখতে দেখতে আমাদের বিয়ের প্রায় 1 মাস কেটে গেল। এই দিনগুলো বেশ ভালোই গেল। এই দিনগুলোতে নিজেকে একেবারে এই পরিবেশে খাপ খাইয়ে নিয়েছি আমি। তুর্যের বকা, আদর মাখা ধ্বনি, মিফতার সাথে খুনসুটি, এইসব নিয়ে বেশ ভালোই কাটছে আমার দিনগুলো। বুঝতে পারিনি এত তাড়াতাড়ি কেটে যাবে এতগুলো সময়। কিন্তু বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তুর্য কেমন জানি হয়ে যাচ্ছে। প্রয়োজনের অতিরিক্ত একটা কথাও বলেন না উনি। এটা প্রথম থেকে হলেও ইদানিং এর প্রভাব বেশি লক্ষ্য করছি আমি। তার ফর্সা মুখটা কেমন জানি শুকিয়ে যাচ্ছে। কি জানি চিন্তা করেন উনি। বাড়িতে যতক্ষণ থাকেন আমার থেকে দূরে থাকার চেষ্টা করেন। আজ বিকেলে ব্যালকনিতে বাহিরের দাঁড়িয়ে বাহিরের মনোরম প্রকৃতি দেখতে যখন আমি ব্যস্ত, তখনই এসে রেজাল্টের খবর শুনিয়ে গেলেন উনি। এতদিন রেজাল্ট নিয়ে ততটা চিন্তা না হলেও এখন খুব চিন্তা হচ্ছে। আমার বুকে ভয় দানা বাঁধছে ধীরে ধীরে। পরীক্ষাটা মোটামুটি বেশ ভালোই দিয়েছি আমি। আশানুরূপ ফল না হলে তখন কি হবে? রাত 10টা বেজে গেছে। আমি বারান্দায় দাঁড়িয়েই আছি। বিকেলে রেজাল্টের কথা শোনার পর থেকেই হাত পা কাঁপছে। আশেপাশে কি হচ্ছে তা যেন দেখতে পাচ্ছি না আমি। শুধু মনে পড়ছে যদি ফলাফল ভালো না আসে তখন কি হবে। কি ভাবছো এখনো? ঘুমাবে না? পেছন ফিরে দেখলাম তুর্য। এত টেনশন করছো কেন? তোমার রেজাল্ট ভালোই আসবে। আপনি কি করে বলেন? আমার বউ তো তাই বললাম। আপনার বউ হলেই যে ভালো হবে এর কোনো গ্যারান্টি আছে? অবশ্যই আছে। তাসকিন মাহমুদ তুর্য কখনো ভুল বলে না ওকে। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। সে আমার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। মনে হয় কতদিন আমাকে দেখেনি। তোমায় দেখার পিপাসা যেন মেটেই না। তোমার মাঝে কি আছে যা আমায় আকৃষ্ট করে? তোমার চোখের চাহনিতে এক অপূর্ব মায়া। বারবার কেন এই ছোট পরিটা আমাকে পাগল করে দেয়? কি নেশা আছে তোমার মাঝে? আমায় মনে পড়বে কখনো তোমার মেহু পরি? তাকে এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকতে দেখে আমি জিজ্ঞেস করলাম, কি দেখছেন? আমার মেহু পরিটাকে দেখছি। আমার পরিটা বড় হচ্ছে। আমি তার কথায় মুচকি হাসলাম। তার কথাগুলো শুনতে এখন আমার খুব ভালো লাগে। জানি না কেন এমন হচ্ছে আমার। তবে কি আমি তার প্রতি আসক্ত হয়ে গেছি? আমায় ভাবনার জগতে বিলীন হয়ে যেতে দেখে তুর্য বললেন, মেহু তুমি কি আমাকে ভুলে যাবে? আমি আশ্চর্য হলাম। ওনাকে কেন ভুলে যাব আমি? কি বলতে চাচ্ছেন উনি? আমি কেন আপনাকে ভুলে যাব? আপনি এভাবে কথা বলছেন কেন? তিনি মুচকি হেসে বললেন, কিছু না পিচ্ছি বউ আমার। আমার মাথায় তার কথাগুলোই ঘুরপাক খাচ্ছে বারবার। আমাকে চিন্তায় মগ্ন থাকতে দেখে তিনি বললেন, মেহু শোনো, গ্রামে যাবে? মুহূর্তেই মনটা ভালো হয়ে গেল। অনেক খুশি লাগছে এখন। বিয়ের পর একবারও বাড়িতে যাওয়া হয়নি। অনেকদিন পর বাড়িতে যাব। মাঝে মাঝে আম্মু আব্বুর সাথে কথা বললেও তাদের দেখার ইচ্ছেটা আমার মাঝে মাঝে তীব্র গতিতে বাড়ছে।
আমি উৎকণ্ঠা হয়ে বললাম, কবে কবে কবে? এত খুশি? কাল সকালে যাব। আচ্ছা ঠিক আছে। ব্যাগ গুছিয়ে নাও। আচ্ছা মিফতাও কিন্তু যাবে। হুম। সে আর কিচ্ছু বললেন না। আমিও কিছু না বলে ব্যাগ গোছাতে চলে গেলাম। সকালে গ্রামে যাব, খুব খুশি লাগছে আমার। দীর্ঘ সময় পাড়ি দিয়ে বাড়িতে চলে এলাম। বাড়ির কাছে আসতে দেখতে পেলাম মধু বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। দৌড়ে গিয়ে মধুকে জড়িয়ে ধরলাম। ও আমাকে দেখে কেঁদেই দিল। আমিও কাঁদতে লাগলাম। কতদিন পরে ছোট বোনটাকে দেখছি। একে একে মা আর আমার চাচিরা ছুটে এলেন। মাকে জড়িয়ে ধরে আরেক দফা কান্নার পর্ব শেষ হলো। এবার সবার চোখ গেল জামাইয়ের উপর। দেখতে পেলাম তুর্য মুখটা বাঁকা করে আমার দিকে তাকিয়ে আছেন। সবাই জামাইয়ের সাথে কথা বলে তাকে ভেতরে আসতে বলল। তুর্য আমাকে বলল, তোমাদের মেয়েদের চোখ কি দিয়ে তৈরি বলো তো? পানির ট্যাঙ্ক মনে হয়। আমি হালকা রাগী দৃষ্টিতে তাকিয়েছিলাম। কেন এভাবে বলছেন কেন? সে আমার দিকে তাকিয়ে বললেন, ছিচকাদুনে একটা। বলেই তিনি ভেতরে চলে গেলেন। আমি অবাক হয়ে তাকিয়েই রইলাম। মিফতা বলল, ভাবিমণি কেঁদো না। আমি মিফতাকে নিয়ে ভেতরে গেলাম। মহাশয় তো আমাদের দেখেই ভেতরে চলে গেলেন। মনে হয় উনি এ বাড়িতে কত এসেছেন সব চেনেন। ভেতরে গিয়ে দেখলাম সবাই জামাই নিয়ে মহাব্যস্ত। বাড়িতে ছোটখাটো একটা আয়োজন লেগে গেছে। তুর্য একটা চেয়ারে বসে আছেন। আমার দিকে তাকিয়ে ইশারায় তার কাছে যেতে বললেন। আমি তার কাছে না গিয়ে ভেতরে চলে গেলাম। এতে হয়তো উনি রাগ করেছেন, কিন্তু আমার বেশ ভালো লাগছে। মায়ের সাথে টুকিটাকি কাজ, ছোট বোনের সাথে ঘোরাঘুরি আর হাসি ঠাট্টায় কেটে গেল দিনটা। রাতে তুর্য আর আমার জন্য বাড়ির সবচেয়ে সুসজ্জিত ঘরটায় থাকার বন্দোবস্ত করা হলো। কিন্তু আমি মিফতা আর মধুর সাথে গিয়ে শুয়ে পড়লাম। আজ তুর্যের কাছে যাওয়ার সাহস আমার নেই। সারাদিন তার কোনো খবরই আমি রাখিনি। রাগে তার মুখটা যে টমেটোর মতো ফুলে আছে এটা আমার চোখের আড়াল হয়নি। বেশ কয়েকবার আমাকে তার কাছে যেতে বলেছিলেন, কিন্তু আমার মুখ ভেঙচে অন্যদিকে চলে গেছি। এতে তো উনি বেজায় রেগে আছেন। এখন গেলে হয়তো আমাকে চিবিয়ে খাবেন। গভীর ঘুমে আচ্ছন্নরত অবস্থায় বুঝতে পারলাম আমি শূন্যে ভাসছি। গভীর ঘুমে মগ্ন থাকায় চোখ খুলতে ইচ্ছে হলো না, কিন্তু হঠাৎই চোখ খুলে দেখলাম আমি তুর্যের কোলে। আমি কিছু বলতে যাব এর আগেই উনি বললেন, চিৎকার করলে কিন্তু এখনই কোল থেকে ফেলে দিব। আমি কিন্তু এই কাজ করতে দ্বিতীয়বার ভাববো না। তার কথা শুনে কিছু বলার আগে আমি চুপ হয়ে গেলাম। তাকে বিশ্বাস নেই তিনি আমায় ফেলেও দিতে পারেন, তাই চুপটি করে থাকলাম। তিনি আমাকে নিয়ে এখানে খাটে শুইয়ে দিলেন। এরপর আমার পাশ ঘেঁষে শুয়ে পড়লেন। আমি সাথে সাথে উঠে বসে পড়লাম। তার সাথে ঘুমানো অসম্ভব। আমাকে উঠে বসতে দেখে তিনি বললেন, কি হয়েছে, ঘুমাবে না? আমি আপনার সাথে ঘুমাবো না। তো কোথায় ঘুমাবে, নিচে? কেন? বাড়ি খাটে না ঘুমালে তো নিচেই ঘুমাতে হবে তোমার। বাড়িতে ঘুমাই বলে শ্বশুর বাড়িতে এসে নিচে শুতে পারবো না? বলে উনি খাটে শুয়ে পড়লেন। আমি খাটের এক কোণে বসে থাকলাম। ওনার সাথে একসাথে আমি ঘুমাতে রাজি নই। আমাদের ঘরটা টিনের আর মেঝেতে মাটির নিচে শোয়া অসম্ভব। আমি পড়লাম বিপদে। সকালে পাখির কুঞ্জনে ঘুম ভেঙে গেল। নিজেকে তুর্যের বাহুডোরে আবিষ্কার করলাম। সেই দিনের মতো আজও বেশ শক্ত করে জড়িয়ে ঘুমিয়ে আছেন তিনি। রাতে খাটের উপর বসে বসেই তো ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে তুর্য আমাকে... আমি তার বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে ব্যস্ত, কিন্তু তার শক্ত বাঁধন থেকে মুক্তি পাওয়া যেন আমার জন্য অসম্ভব। তাকে ডাক দিয়ে বললাম, প্লিজ ছাড়ুন। তুর্য মনে হয় সজাগে ছিলেন। আমার কথা শুনে চোখ খুলে বললেন, এত নড়াচড়া করছো কেন? শান্তি মতো একটু ঘুমোতেও দিবে না? আপনি ঘুমান, কোনো নিষেধ নেই, আমাকে ছাড়ুন। তুর্য আমার কথা কানে নিলেন না, বরং আগের থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন আমাকে। আর একটু ঘুমাবো। যতক্ষণ না আমার ঘুম শেষ হবে ততক্ষণ পর্যন্ত তুমি উঠতে পারবে না। আশ্চর্য তো, আপনার ঘুমের সাথে আমার কি সম্পর্ক? সে আবার আমার দিকে চেয়ে বললেন, আমি বউ ছাড়া ঘুমাতে পারি না, তাই তুমিও শুয়ে থাকবে। বিস্ফোরিত নয়নে তার দিকে চেয়ে থাকলাম। সে যেন কিছুই দেখতে পারছে না। কোনো উপায় না পেয়ে নিজেকে আট কপালে মনে হচ্ছে এখন। 2 দিন হলো বাড়িতে ফিরেছি। এতদিন পরে বাপের বাড়ি গেলাম, কিন্তু থাকতে পারলাম না। পরদিনই চলে আসতে হলো। তুর্য একদিনের বেশি কিছুতেই থাকবে না। অবশ্য এরও কারণ আছে, তাকে কর্মক্ষেত্রে বিচরণ করতে হবে। 2 দিন হলো ঢাকা ফিরেছি। 2 দিনে তুর্যকে এক মুহূর্তের জন্য জিরোতে দেখিনি।
দুদিন ধরেই সেই সকালে বের হন আর মধ্যরাতে বাড়ি ফেরেন। বেচারার অবস্থা কাজের চাপে নাজেহাল। আমি যতটা পারি সাহায্য করি তাকে। আজ তিনি বাড়িতে আছেন। হঠাৎ করে আজ তার জন্য নিজ হাতে রান্না করতে ইচ্ছে করছে। আমি চটপট রান্নাঘরে চলে গেলাম। তুর্য বিরিয়ানি খেতে খুব বেশি পছন্দ করেন, তাই আমি বিরিয়ানি তৈরি করব বলেই ঠিক করলাম। রান্নাঘরে গিয়ে দেখলাম রেহানা চাচি রান্নার প্রস্তুতি নিচ্ছে। আমি গিয়ে তার পাশে দাঁড়ালাম। কিছু বলবে বৌমনি? চাচি, আজকে আমি রান্না করি। সে আমার কথায় মুচকি হাসলেন। এমনি তো প্রায় সময়ই রান্না করে থাকি, তবে জিজ্ঞেস করায় সে বেশ অবাক হলেন। কি রান্না করবে? বিরিয়ানি। তুর্য বাবা বিরিয়ানি খেতে অনেক পছন্দ করেন। এই বলে তিনি মুচকি হাসলেন। আমি মাথা নিচু করে রাখলাম। সে বলল, কোনো দরকার হলে আমাকে ডেকো, আমি পাশেই আছি। চাচি চলে গেলেন। আমি ওড়নাটাকে ভালো করে গায়ে পেঁচিয়ে রান্নার আয়োজন শুরু করলাম। আমার দিকে রক্তিম দৃষ্টিতে চেয়ে আছেন তুর্য। আমি চুপচাপ বসে আছি তার সামনে। বাকশক্তি যেন হারিয়ে ফেলেছি আমি। পাশে দাঁড়িয়ে আছে মিফতা, রোহানা চাচি আর আবুল চাচা। কারো মুখে কোনো টু শব্দটিও নেই। আর করবেই বা কি করে? তুর্যের গর্জনে সকলে স্তব্ধ। কিছুক্ষণ আগের ঘটনায় তিনি সন্তুষ্ট নন। তার জন্য শখ করে রান্না করতে গেলেও নিজের হাতটাকেই পুড়িয়ে ফেলেছি। তুর্যর আগে গজগজ করতে করতে আমার হাতে মলম লাগিয়ে দিচ্ছেন। আমি ভয়ে নিশ্চুপ। এই স্টুপিড গার্ল, তোমাকে রান্না করতে বলেছে কে? আমি মাথা নিচু করে চুপ করে রইলাম। কথা বলছো না কেন? কোন সাহসী রান্নাঘরে গেলে? আমি এবারও চুপ থাকাটাকে শ্রেষ্ঠ বলে মনে করলাম। এবার তিনি আমার মাথা উঁচু করে ধরলেন। আমি তার রাগে লাল হওয়া মুখশ্রী পর্যবেক্ষণ করে সাথে সাথেই চোখ সরিয়ে নিলাম। তোমাকে রান্না করতে বলেছে কে? উত্তর দাও। আমি ভয়ে জড়সড় হয়ে বললাম, না মানে চেষ্টা করছিলাম আর কি। আমি তো পারি, কিন্তু আজ এমন হবে বুঝতে পারিনি। বুঝতে পারোনি? যা পারো না তা করো কেন? আসলে আপনি পছন্দ করেন তাই। তাই কি? আমি চুপ করে থাকলাম। সেও খানিকক্ষণ চুপ করে থেকে নরম কণ্ঠে বলে উঠলেন, মেহু, আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস তুমি। তোমার কিছু হলে তো আমি মানতে পারবো না। প্লিজ এমন কোনো কাজ করো না যাতে আমি কষ্ট পাই। আমি বিস্মিত হলাম। তার সবচেয়ে প্রিয় জিনিস আমি? তিনি এরপর বললেন, চাচি, আজ থেকেও রান্নাঘরে যাওয়া একেবারে বন্ধ। রোহানা চাচি সায় দিলেন। এরপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আর কখনো রান্নাঘরে দেখলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। আমি চুপ করে থাকলাম। রাতে ঘুমের মধ্যে বুঝতে পারলাম আমার হাতের উপর কেউ পরম যত্নে চুমু খাচ্ছে। চোখ খুলে দেখলাম তুর্যকে। উনি আমার হাতের যে অংশ পুড়ে গেছে তার উপরেই আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছে আর ছোট ছোট চুমু খাচ্ছে। আমি তার দিকে তাকিয়ে থাকলাম। হয়তো তিনি এটা খেয়াল করলেন না। মেহুপরি, তোমাকে ছাড়া আমি শূন্য। তোমাকে ছাড়া আমার অস্তিত্ব কল্পনা করা অসম্ভব। তোমাতেই আবদ্ধ আমি। তবু কেন আমাকে কষ্ট দাও বলো তো? আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে, তাই না? যখন থাকবো না তখন বুঝবে। এই বলে তিনি আমার হাত আঁকড়ে খাটের উপর মাথা দিয়ে শুয়ে পড়লেন। তার কথায় বেশ অবাক হলাম। খানিকক্ষণ পরে তুর্যের কোনো শব্দ না পেয়ে উঠে বসলাম। তুর্য চোখ বন্ধ করে আছে। আমি তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে উনি চোখ খুলে তাকালেন। তবে কি উনি ঘুমাননি? মেহু, কি হয়েছে? হাত জ্বালাপোড়া করছে? বেশি ব্যথা করছে? তার অস্থির কণ্ঠে উচ্চারিত ধ্বনিগুলো আমায় বেশ অবাক করছে। আমি তার দিকে তাকিয়ে তার চাহনিকে বোঝার চেষ্টা করলাম, কিন্তু আমি ব্যর্থ। আমাকে তাকিয়ে থাকতে দেখে তিনি মুচকি হাসলেন। এরপর আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। মেহু, আমার না ঘুম আসছে না। কেন? জানি না, আমি ঘুমাতে পারছি না। মাথাটা প্রচুর ব্যথা করছে। তার কথা শুনে আমার মনের ভেতরে উত্তাল পাথাল ঢেউ বইতে শুরু করলো। আমার সুস্থ হাতটা দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিলাম। তিনি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছেন। এক পর্যায়ে তিনি ঘুমিয়ে পড়লেন। আজ রেজাল্ট দিবে। আমার মাঝে বেশ উত্তেজনা কাজ করছে আর অনেক ভয়ও লাগছে। কি না কি করেছি পরীক্ষায়, রেজাল্ট ভালো আসবে তো? আমার হাত পা কাঁপছে, ঠান্ডা হয়ে এসেছে। তুর্য আমার পাশে বসে অনলাইনে রেজাল্ট দেখার চেষ্টা করছেন আর আমাকে
শান্ত হতে বলছেন, কিন্তু আমি কি আর শান্ত হই? মনে মনে বারবার আল্লাহকে ডাকছি আর কাঁদছি। কি হবে কি হবে এই ভেবে আমার অবস্থা খারাপ। একটা সময় তুর্য আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। কি হয়েছে, আমার রেজাল্ট ভালো হয়নি বলেই আমি কান্না করে দিলাম। তুর্য আমাকে শান্ত হতে বলছেন। আরে না পাগলি, তুমি গোল্ডেন A+ পেয়েছো। এবার আমার কাদার শব্দ হু হু করে বাড়ছে। এই কান্না আগের মতো চাপা নয়, এই কান্না খুশির। আমি কাঁদছি, তুর্য আমাকে শান্ত করার চেষ্টা করছেন। তিনি আমাকে তার বুকের মাঝখানে নিয়েছেন। এই মুহূর্তে এর প্রতি কোনো হেলদোল নেই। অন্য সময় হলে আমি ঠিকই লজ্জা পেতাম। তুর্য অনেকবার শান্ত হতে বললেও আমার কান্না থামছে না। এবার তিনি আমাকে এক ধমক দিলেন। এই মেয়ে একদম চুপ, আর একটা টু শব্দ করবে না, ইডিয়েট একটা। এই তোমার কি রেজাল্ট খারাপ হয়েছে নাকি জামাই মারা গেছে? এমন হাত পা ছেড়ে কান্না করার কোনো মানে হয়? আর এক ফোঁটা পানি যদি চোখ দিয়ে পড়ে তাহলে তোমার এমন অবস্থা করব যা তুমি কল্পনাও করতে পারবে না। তার ধমক শুনে আমি চুপ হয়ে গেলাম। তিনি মাকে ফোন করে আমার রেজাল্টের কথা জানিয়ে দিলেন। সবাই বেশ খুশি, আমিও বেশ খুশি, কিন্তু আমাকে কি আর পড়াশোনা করতে দিবেন উনি? সকালে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন তুর্য। আমি তার নিকট এগিয়ে গেলাম। প্রশ্ন তো একটাই, আমাকে কি কলেজে ভর্তি করাবেন? আমি তুর্যের আশেপাশে ঘুরছি। আমাকে ঘোরাঘুরি করতে দেখে তুর্য বললেন, মেহু, কিছু বলতে চাও? আমি আমতা আমতা করে বললাম, বলো। আমাকে কি কলেজে ভর্তি করবেন? সে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালেন। এই মুহূর্তে এই প্রশ্ন হয়তো তিনি আশা করেননি। অবশ্যই। তাসকিন মাহমুদ তুর্যের বউ অশিক্ষিত থাকবে? দ্যাটস ইম্পসিবল। আমি চুপ থাকলাম, কিন্তু মনে মনে অনেক আনন্দিত হলাম। সেখান থেকে চলে যেতে নিব, ঠিক তখন তুর্য বললেন, মেহু, হঠাৎ এই প্রশ্ন করলে যে? এমনিতেই। এমনিতেই মানে হাড়ি পাতিল মারার শখ নাকি? তোমার কি পড়ার ইচ্ছে নেই? ইচ্ছে থাকলে এই প্রশ্ন করতে না। আমি অবাক হলাম। সে আমার নিকট এলো, আমার হাত ধরে টেনে আমাকে সোফায় বসিয়ে দিল। এরপর তিনি আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। এরপর বললেন, মেহু, খুব তাড়াতাড়ি তোমায় কলেজে ভর্তি করে দেব। আমায় নিয়ে টেনশন না করে তুমি পড়াশোনায় ফোকাস করো। তুমি এখন অনেক ছোট, তোমাকে অনেক দূর এগোতে হবে। আমি চাই তুমি নিজে প্রতিষ্ঠিত হও, নিজের স্বপ্ন পূরণ করো, নিজের পায়ে দাঁড়াও, অন্যের উপর কখনো নির্ভর হবে না। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। তিনি মুচকি হেসে বললেন, পিচ্ছি একটা। আজ অনেকদিন পর স্বস্তি পেলাম। কলেজে ভর্তি হওয়ার পর থেকে একটুও শান্তি নেই আমার। সায়েন্সের স্টুডেন্ট হওয়ায় পড়ার চাপে আমার অবস্থা নাজেহাল। অনেকদিন পর আজকে একটু অবসর সময় পেলাম। তারও কারণ রয়েছে। গতকাল থেকে আমার ঠান্ডা জ্বর। তুর্য তো পাগল হয়ে গেছেন। ডাক্তারের সাথে কয়বার যে কথা বলেছেন তার কোনো হিসেব নেই। বেচারা সারা রাত জেগেছিল আমার জন্য। গতকাল রাতে 1 মিনিটের জন্য নিজের চোখের পাতা এক করেননি তিনি। ফজরের আজানের সময় একটু শুয়েছেন। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলাম আমি, কিন্তু নিচে নেমে দেখতে পেলাম এক আশ্চর্য কাণ্ড। ড্রয়িং রুমের সোফায় বসে আছেন এক ভদ্রলোক, তার পাশেই এক মধ্যবয়সী মহিলা। পাশে দাঁড়িয়ে আছে এক যুবতী। হাঁটু অবধি একটা ওয়েস্টার্ন ড্রেস পরে আছে সে, গায়ের রং ধবধবে সাদা। রেহানা চাচি পাশেই দাঁড়িয়ে আছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, চাচি, এরা কারা? ভদ্রলোক বললেন, তুমি কে? আমি কিছু বলতে যাব এর আগেই তুর্যের কণ্ঠধ্বনি শুনতে পেলাম। তিনি সিঁড়ি বেয়ে নামছেন আর বলছেন, মেহু, তোমার সাহস তো কম নয়, কাকে জিজ্ঞেস করে উঠেছ? তিনি নিচে নামতেই যুবতী মেয়েটি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। বেবি, কেমন আছো? কখন এলাম আর তোমার এখন সময় হলো ওঠার? আশ্চর্য কাণ্ডে আমি স্তব্ধ, বলার ভাষা হারিয়ে ফেলেছি। চোখের কার্নিশ বেয়ে 2 ফোঁটা অশ্রু প্রবাহিত হলো। তুর্য আমাকে সরিয়ে দিয়ে বললেন, উফ আদ্রিজা, দূরে সরো প্লিজ, এভাবে গায়ে পড়ো না। তুর্য মেয়েটিকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিলেন। আমি তার দিকে ছলছল নয়নে চেয়ে আছি। তিনি একবার আমার দিকে তাকালেন, হয়তো আমাকে দেখে তার কষ্ট হচ্ছে। ভদ্রলোক তাকে বললেন, কেমন আছো? তুর্য মাথা নিচু করে উত্তর দিলেন, জি ভালো। মিফু কোথায়? ঘুমাচ্ছে হয়তো। কেমন আছে? ভালো। ভদ্রলোক তুর্যকে এক একটি প্রশ্ন করছেন আর তিনি ছোট ছোট উত্তর দিচ্ছেন।
ভদ্রলোক বারবার আমার দিকে তাকাচ্ছেন, আর মধ্যবয়সী মহিলাটির দৃষ্টি যেন আমার থেকে সরছেই না, বারবার আমাকে দেখছেন। তুর্যকে যে মেয়েটি জড়িয়ে ধরেছিল এখন তার দৃষ্টিও আমাতে। হয়তো সবাই জানতে চাচ্ছেন আমি কে। নীরবতা কাটিয়ে মহিলাটি জিজ্ঞেস করলেন, তুর্য, মেয়েটি কে? তুর্য শান্ত কণ্ঠে উত্তর দিলেন, ও মেহু। কে ও? এবার সবার দৃষ্টি তুর্যের দিকে, সবাই তার উত্তরের অপেক্ষায়। আমিও তার ব্যতিক্রম নই, কিন্তু এরা কারা তা এখনো আমার কাছে অস্পষ্ট। ও মেহেরি বা মেহরোজ, আমার স্ত্রী। তুর্যের মুখে কথা শুনে মনে মনে অনেক খুশি লাগতেছে, কিন্তু প্রকাশ করলাম না। কিন্তু আদ্রিজা মেয়েটি এটা শুনে এক চিৎকার দিয়ে উঠল, কি? না, কখনোই না, আমি এটা মানি না। তুর্য বললেন, এটাই সত্যি। মেয়েটি মহিলার উদ্দেশ্যে বলল, খালামণি, তুর্য কি বলছে? এ নাকি তুর্যের? মহিলা বললেন, কাম ডাউন মাম্মা, আমি দেখছি। এরপর তিনি তুর্যের সন্নিকটে গিয়ে বললেন, তুর্য, আর ইউ ম্যাড? কি বলছে এগুলো? তুমি তো জানো অদ্রিজা তোমাকে ভালোবাসে। হ্যাঁ, কিন্তু আমি ভালোবাসি না, এটাই সত্যি। তুর্য স্টপ। ভদ্রলোকটির হঠাৎ ধমকে তুর্য চুপ হয়ে গেলেন। এরপর ভদ্রলোক বললেন, তুমি বিয়ে করেছো, আমাদের একটু জানালো না কেন? হঠাৎ করে বিয়ে করেছি তাই জানাতে পারিনি, আর জানালেও হয়তো আপনি আসতেন না। আমাদের জন্য তো আপনার সময় নেই। তুর্য, বেশি বলছো। আদ্রিজার কথা একবার ভাবলে না? মেয়েটা ছোট থেকেই তোমাকে পছন্দ করতো, তুমি ওর ভালো লাগার কারণ। ছোট থেকে পছন্দ? আমি ওর ভালো লাগার কারণ? আমারও তো ভালো লাগার কারণ ছিল সেগুলো। তুর্য, ইউ কোর্স ইউর লিমিট। নো মিস্টার তাওহিদ মাহমুদ, আমি আমার মতো আছি, আমাকে আমার মতো থাকতে দিন। বলে তুর্য উপরে চলে যান। আমি ঠায় দাঁড়িয়েছিলাম সেখানে। আমাকে পেছন থেকে বেশ শক্ত করে জড়িয়ে ধরেছে মিফতা। চিৎকার শুনে ও আমার কাছে চলে এসেছে। আদ্রিজা মেয়েটি ন্যাকামি কান্না করছে। মেয়েটি আমার নিকট এসে জিজ্ঞেস করলো, এই মেয়ে, তুই কি জাদু করেছিস ওর উপর? আমি চুপ করে রইলাম। সে আমার বাহুতে চাপ দিয়ে ধরে আবার বলল, তুর্য শুধু আমার এবং আমারই। আমি একেবারে স্তব্ধ। অল্পক্ষণের মাঝেই ড্রয়িং রুমে একটা হইচইয়ের সৃষ্টি হলো। মেয়েটি আমাকে যা নয় তাই বলছে। আমি নীরবে দাঁড়িয়ে শুনছি আর নীরবে চোখের জল ফেলছি। খানিকক্ষণ পরে হঠাৎ তুর্য এসে আমার হাত টেনে উপরে নিয়ে গেলেন। হঠাৎ কাণ্ডে সবাই আশ্চর্য, কিন্তু আমি নই। এটা হওয়ারই ছিল, আমি জানতাম। আমায় কখনো অন্যের গালমন্দ উনি শুনতে দেবেন না। এই কয়দিনে আমি এতটুকুর ব্যাপারে গ্যারান্টি দিতে পারবো। তুর্য আমাকে উপরে নিয়ে বিছানায় বসিয়ে দিলেন। আমি চুপ করে বসে থাকলাম। এরপর তিনি আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। তার দৃষ্টি আমাতেই নিবদ্ধ। তিনি আমার 2 হাত আঁকড়ে ধরে চুমু খেলেন। এরপর আমার চোখ থেকে প্রবাহিত হওয়া অবাধ্য জলগুলো আপন হস্তে নিয়ে বললেন, মেহু, কেঁদো না প্লিজ, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। তার কথা শুনে আমি হু হু করে কেঁদে ফেললাম। আমাকে শান্ত হতে বললেন। আমি আস্তে আস্তে শান্ত হয়ে গেলাম। এরপর উনি বললেন, তোমার মনে অনেক প্রশ্ন, তাই না? এরা কারা, তাই তো? ইনি আমার বাবা তাওহিদ মাহমুদ। কি? আপনার বাবা উনি? আমি কিছু বললাম না। আমায় নীরব দেখে তিনি বললেন, জানো, আমার বাবা না অনেক ভালো, কিন্তু হঠাৎই। হঠাৎ কি? কিছু না, তোমার না জানলেও চলবে। বলুন না। বড় হও আগে। আমি চুপ করে রইলাম। আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে মহিলা আর মেয়েটিকে। এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করে ফেললাম, এই মহিলা আর মেয়েটিকে? তুর্যয় নীরব। তিনি কোনো উত্তর দিলেন না। আমি দ্বিতীয়বার একই প্রশ্নই করলাম। তুর্য এবার আমার দিকে তাকালেন। এরপর আস্তে আস্তে বললেন, উনি আমার বাবার দ্বিতীয় স্ত্রী। বুঝতে পারলাম ইনি ওনার সৎ মা, কিন্তু মেয়েটিকে তা এখনো বলেননি উনি। আবার বললাম, মেয়েটি কি আপনার কি হয়? ও আদ্রিজা, ওনার বোনের মেয়ে। আপনাকে এভাবে জড়িয়ে ধরেছিল কেন? এবার তুর্য আমার দিকে এমন দৃষ্টি স্থাপন করলেন যেন আমার এই প্রশ্নে সে অসন্তুষ্ট। আমার প্রশ্নের উত্তর না দিয়ে সে সেখান থেকে চলে গেল। আমি ঠায় বসে থাকলাম। খানিকক্ষণ পরে মিফতা আমার রুমে এলো। মিফতা রুমে প্রবেশ করে এক কোণে চুপ করে দাঁড়িয়েছিল। মেয়েটা হঠাৎ তার আগমনে বেশ ভয় পেয়েছে। কিন্তু কেন? এদেরকে ভয় পাওয়ার কি আছে? 2 ভাই বোনই
চাপা স্বভাবের, কোনো প্রশ্নের উত্তর কেউ মুখে নিয়ে টু শব্দটিও করে না। মিফতা খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, ভাবিমণি। আমি চুপ করে থাকলাম, কোনো উত্তর দিলাম না। আমার নীরবতায় সে বোধহয় কষ্ট পেল। দেখতে পেলাম ওর চোখ দুটো দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আরে আরে, কান্না করছো কেন? ওর কান্নার শব্দ যেন আরো বেড়ে গেল। কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, ভাবিমণি, তুমি কি আমাদের ছেড়ে চলে যাবে? আমি আশ্চর্য হলাম, হঠাৎ মেয়েটা কি বলছে? আমি কেন যাব? আমি যাব কেন? আদ্রি যাবো না খুব পচা, সারাক্ষণ আমাকে বকে আর ভাইয়ার পেছনে আঠার মতো লেগে থাকে। ছোট মাও আমাকে একটু আদর করে না। বলেই মিফতা কাঁদা শুরু করে দিল। বুঝতে পারলাম হয়তো অনেক চাপা কষ্ট আছে এদের মাঝে। আমি মিফতাকে জড়িয়ে ধরলাম। আমি কখনো তোমাদের ছেড়ে যাব না। মিফতা আবার বলল, জানো ভাবি, ছোট মা না সবসময় আমাদের সাথে খারাপ ব্যবহার করে, আর বাবাইকে আমাদের সাথে থাকতে দেয় না। ভাইয়া কিছু বলতে গেলেই আমার উপরে এর শোধ তোলে, আমাকে সুযোগ বুঝে অনেক বকাঝকা করে, মাঝে মাঝে তো আমাকে থাপ্পড়ও দিত। মিফতার কথায় বিস্মিত হলাম। এই ছোট্ট মেয়েটার সাথে এই আচরণ? আমি নীরব থাকলাম। কিছুক্ষণ পরে শুনতে পেলাম বিকট শব্দে কেউ জিনিসপত্র ছুঁড়ে মারছে। আমি আর মিফতা নিচে চলে এলাম। এসে দেখতে পেলাম তুর্য ঘরে জিনিসপত্র ভাঙচুর করছে, কিন্তু কেন তা আমার বোধগম্য হলো না। পাশেই আদ্রিজা নামের মেয়েটা দাঁড়িয়ে, অপর প্রান্তে সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে রেহানা চাচি। আমি আর মিফতা গিয়ে তার পাশে দাঁড়ালাম। আস্তে আস্তে চাচিকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। তিনি বললেন, এই মাইয়াটা সবসময় তুর্যের সাথে এমন করে, তুর্য বাবা ওরে সহ্য করতে পারে না। এই মাত্র তুর্য সোফায় বসা ছিল, এই মাইয়াটা আইসা ওর কোলে বসা পড়ছে, এর লেগায় তুর্য রাইগা গেছে। সামনের দিকে দৃষ্টিপাত করে বুঝতে পারলাম আদ্রিজা ভয়ে পাথর। আমার মনে মনে বেশ আনন্দ লাগছে। চুপটি করে দাঁড়িয়ে থাকলাম। তুর্জয় ড্রয়িং রুমে যা যা ছিল প্রায় সব জিনিসেরই 12টা বাজিয়ে দিয়েছেন। আমি নীরবে তার কর্মকাণ্ড দেখছি। মিফতা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। মিফতা মেয়েটাকে দেখলে অনেক সময় মনে হয় বেশ সাহসী, আবার মনে হয় সে ভিতর ডিম। ভাঙচুরের শব্দ শুনে এক পর্যায়ে ভদ্রলোক মানে আমার শ্বশুর আর মহিলা মানে আমার শাশুড়ি এগিয়ে এলেন। আমার শ্বশুর মশাই বললেন, কি হয়েছে তুর্য? এসব কি এমন করছো কেন? তুর্য বোধহয় তার কোনো কথাই কানে নিল না, সে তার কাজে ব্যস্ত। ভদ্রলোক আর মহিলাটিও তার কাজ পর্যবেক্ষণ করতে থাকলো। আদ্রিজা গিয়ে মহিলাটিকে জড়িয়ে ধরলো। ভাঙচুর করতে করতে এক পর্যায়ে এসে মাছের অ্যাকোয়ারিয়ামটা উপরে তুলে আছাড় মারলো। বিকট শব্দে আমি আর মিফতা দুজনে চিৎকার দিয়ে উঠলাম। হয়তো সে তা খেয়াল করলো। সে আমাদের নিকটে এগিয়ে এলো। আমার শ্বশুর আবার বললেন, তুর্য কি করছো তুমি? আপনি বেশ ভালো করেই জানেন তাসকিন মাহমুদ তুর্য যা পছন্দ করে না তা সে কখনোই গ্রহণ করে না। কি হয়েছে সেটা তো বলবে। সেটা ওই মেয়ের থেকে জেনে নিন। মহিলাটি এগিয়ে এসে বলল, তুর্য অদ্রিজার ছোট মানুষ, ও তোমাকে ভালোবাসে, তোমাকে পাওয়ার জন্য ও এমন করেছে, তোমার উচিত ওকে মেনে নেওয়া। তার কথা শুনে আমার ভেতরটা ভেঙে যাচ্ছে, খুব করে কান্না করতে ইচ্ছে হচ্ছে। কি বলবেন তুর্য? তুর্য বললেন, ওকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি বিবাহিত, আমার ঘরে স্ত্রী আছে, আর লজ্জা করে না একটা বিবাহিত পুরুষকে এসব বলতে? এবার আদ্রিজা মেয়েটি চিৎকার করে বলল, আমি মানি না এই বিয়ে, কখনোই না, তুই শুধু আমার। তুর্য খানিকটা হেসে দিলেন। তোমার মানা না মানায় আমার কিছু আসে যায় না। আমার বিয়ে হয়ে গেছে, এখন আমার সংসার আছে, আমাকে আমার মতো ছেড়ে দাও প্লিজ। তুর্য উপরে চলে গেলেন। এবার আদ্রিজা মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে। তোর জন্য, শুধু তোর জন্য তুর্য আজ আমার সাথে এমন করলো। আমি চুপ করে আছি। আমার শাশুড়ি বললেন, অদ্রিজা নিজেকে শান্ত করো, তুর্য শুধু তোমারই। আদ্রিজা মেয়েটি নিজের ঘরে চলে গেল। রেহানা চাচি আমাকে বললেন, বৌমনি, এর কথায় কষ্ট পেও না, এই সংসার কিন্তু এখন তোমার, তুর্য বাবারে ছাইরা দিও না। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। আদ্রিজা আসার পর থেকে কোনো না কোনো বাহানায় তুর্যের পিছে লেগে আছে, সাথে আমারও। আমার সাথে তো তার শত্রুতা লেগেই আছে। ইদানিং একটা জিনিস লক্ষ্য করেছি, আমিও তুর্যর সামনে কেমন জানি বদলে যাই। আমার সাথে ভালো ব্যবহার, আমি তো অবাক।
কি জানি কি মতলব তার। এমনকি তুর্যের সামনে আমাকে ভাবি বলেও সম্বোধন করে সে। কি মতলব তার আমি বুঝতে পারছি না। হঠাৎ করে সে বদলে গেল, কি হয়েছে? আমি তো ক্ষণে ক্ষণে তার কথায় আকাশ থেকে পড়ছি, কিন্তু এতে তুর্যের কোনো ভাবান্তর দেখলাম না। আজকে আমার ছুটি, কয়েকদিন ধরে কলেজে ঠিক মতো গেলেও পড়াশোনায় আমার মন নেই। সারাক্ষণ মাথায় একটা চিন্তায় ঘুরপাক খায়, আদ্রিজার ব্যবহার বদলে গেল কেন? কি চাচ্ছে সে? কিছুই ভেবে পেলাম না। মাথায় খুব বেশি প্রেসার পড়ছে ইদানিং। আমার ছোট্ট মস্তিষ্কে তাদের এই রহস্য জোড়া কথাবার্তার কিছুই ঢুকছে না। মাত্র গোসল সেরে বের হয়েছি আমি। গোসল সেরে বের হয়ে দেখলাম তুর্য বোধহয় মাত্রই বাসায় ফিরেছেন। আমাকে দেখে আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছেন তিনি। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকার পর আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছেন তিনি। তিনি ঠিক কি চাচ্ছেন তা আমার বোধগম্য হলো না। তিনি আমার দিকে এক নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছেন। তাকে এইভাবে এগিয়ে আসতে দেখে আমি পিছিয়ে গেলাম। এক পর্যায়ে আমি দেওয়ালের সাথে মিশে গেলাম। সে আমার একদম কাছে চলে এসেছে। আমি কাঁপছি। সে আমার তোয়ালে পেঁচানো চুলগুলো ছেড়ে দিল। আজ তোমায় খুব সুন্দর লাগছে মেহুপরি। আমি চুপ করে থাকলাম। আমি এখনো কাঁপছি। তুর্য হেসে দূরে সরে গেলেন। এত ভয় কেন তুমি? আমি নীরব থাকলাম। তুর্য বললেন, মেহু, নিজেকে শক্ত করো। আমি কিছুই বুঝলাম না। সে হেসে আবার ওয়াশরুমে চলে গেলেন। আজ ভালো লাগছে না। সে সকাল থেকে মাথাটা প্রচুর ব্যথা করছে। বিছানায় শুয়ে আছি আমি। ওঠার শক্তি আমার মাঝে নেই। বিকেল বেলা জানলার ফাঁকে ঠান্ডা হাওয়া আসছে, বেশ ভালো লাগছে, কিন্তু উঠতে পারছি না। তুর্য তো অফিসে, সে সকালে গেছেন, এখনো আসেননি। শুয়ে শুয়ে বোর হচ্ছে আমি। হঠাৎ দরজার ক্যাচ ক্যাচ আওয়াজ শুনতে পেলাম। দরজায় তাকিয়ে দেখলাম আদ্রিজা। আমাকে দেখে হাসছে সে। সে এসে আমার কাছে বসলো। আমি চুপ করে আছি, কিছু বললাম না তাকে। সে আমাকে নীরব দেখে বলল, মিসেস তাসকিন মাহমুদ তুর্য, কেমন আছেন? আমি আশ্চর্য হলাম। হঠাৎ কি চাচ্ছে সে? কথা বলতে ইচ্ছে করছে না, তবুও বললাম, ভালো। তো আজ যে নিচে যাচ্ছেন না, কি হয়েছে? তেমন কিছু না, মাথাটা হঠাৎ ব্যথা করছে। সে বোধহয় খুশি হলো, ন্যাকামি করে বলল, আরে অনেক কষ্ট হচ্ছে তাই না? আমি চুপ করে রইলাম। সে বলল, তোমার সাথে তো আমার হিসেবটা বরাবর হয়নি। আমি অবাক হলাম। এরপর বললাম, কি বলছেন আপনি? সে অট্ট হাসিতে ফেটে পড়ল। তুই আমার তুর্যকে নিয়েছিস, কি ভেবেছিস তুই আমি এত তাড়াতাড়ি মেনে নিব? নেভার এভার। তুর্য শুধু আমারই, বুঝলি? আমি হা করে তাকিয়ে থাকলাম। এবার সে আমার সন্নিকটে এসে আমার গাল চেপে ধরলো। বেশ কষ্ট হচ্ছে আমার। এবার সে বলল, ওকে তো আমি ছাড়বো না। হঠাৎই রুমে কেউ প্রবেশ করলো। সে সাথে সাথে আমাকে ছেড়ে দিয়ে বলল, ভাবি, বেশি ব্যথা হচ্ছে? কোথায় কোথায় মালিশ করে দিব? আমি তো অবাকের চরম পর্যায়ে। দেখলাম তুর্য এসেছেন। আমি বেশি কিছু বললাম না তাকে। আপাতত এসবে কিছুই জানাতে চাচ্ছি না। জানি না সে বিশ্বাস করবে কিনা। তুর্য আমার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছেন, আর আদ্রিজা তো ন্যাকামি করেই যাচ্ছে। সে হঠাৎ আদ্রিজাকে এক ধমক দিয়ে বললেন, আদ্রিজা, তুমি বাহিরে যাও। আদ্রিজা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। তুর্য এসে একেবারে আমার পাশে ঘেঁষে বসে পড়লেন। আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কি হয়েছে বউ? আমি বললাম, কিছু না। এবার সে আমাকে আলতো করে বসিয়ে দিলেন। আমার মাথা তার বুকের মাঝে নিয়ে নিলেন। দু হাত দিয়ে আমাকে জড়িয়ে বুকে চেপে ধরলেন। আমি নীরব, তিনিও কিছু বলছেন না। হঠাৎ সে আমার কপালে গাঢ় এক চুম্বন এঁকে দিলেন। আমি লজ্জায় মাথা নুইয়ে নিলাম। সে তা দেখে মুচকি হাসলো। মেহু, কি হয়েছে বলো না। তেমন কিছু না। এবার তিনি আমার দু গাল আঁকড়ে ধরলেন। তার নিঃশ্বাস যেন আমার মুখে আছড়ে পড়ছে। আমার ওষ্ঠদ্বয়ের নিকটে মুখশ্রী নিয়ে এলেন। আমি লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যাচ্ছি। তিনি তার অধর দুটি নাড়িয়ে বললেন, কি হয়েছে বলবে নাকি আমি অন্য? সকাল থেকে মাথাটা প্রচুর ব্যথা করছে। এবার তিনি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন।
ড্রয়ার থেকে মলম নিয়ে এসে আমার মাথায় লাগিয়ে দিলেন। এরপর আমার মাথায় অনবরত বিলি কাটতে থাকেন। সারাদিন পরিশ্রম শেষে সবে মাত্র বাসায় এলেন, তাও আবার আমায় নিয়ে ব্যস্ত। জামা কাপড়ও বদলাতে পারেননি। হয়েছে, আপনি যান, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি বলে আমি উঠে বসতে নিলাম, কিন্তু সাথে সাথেই তিনি আমাকে একটা হ্যাচকা টান দিয়ে খাটের উপর ফেলে দিলেন। আমার কাছে এসে বললেন, একদম উঠবে না, পা ভেঙে দিব। আমি চুপ করে শুয়ে থাকলাম। কিছুক্ষণ পরে সে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি কিন্তু উঠবে না। আমি শুয়ে থাকলাম। কিছুক্ষণ বাদে তাকে দেখে আমি চিৎকার করে উঠলাম। সে আমার দিকে বিস্মিত নয়নে চেয়ে আছে। আমার চিৎকার শুনে আমার কাছে এসে আমার মুখ চেপে ধরলেন। আমার দম বন্ধ হয়ে আসছে। খানিকক্ষণ বাদে আমার মুখ ছেড়ে দিয়ে বললেন, মেহু, চিৎকার দিচ্ছ কেন? আপনি এভাবে এসেছেন কেন? এবার তিনি বললেন, তো মানে এইভাবে জাস্ট একটা তোয়ালে পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছেন, আপনার লজ্জা করে না? আমার কথায় সে বোকা বনে গেল। আমার দিকে রাগে কটকট করতে করতে বলল, তো এই জন্য এইভাবে চিৎকার করতে হয়? আপনি এইভাবে এসেছেন কেন? শার্ট প্যান্ট নিতে ভুলে গেছি তাই। তাড়াতাড়ি যান। তিনি এবার একটা শয়তানি হাসি দিয়ে বললেন, যাব কেন? আপনি নিজের অবস্থা দেখেছেন? হ্যাঁ দেখেছি, সমস্যা কি? আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, আর আমাদের মাঝে লুকানোর কিছুই নাই বেবি। তার কথায় আমার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। সে এবার আমার আরো কাছে এলেন। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে এবার আমার অধর স্পর্শ করে বললেন, তোমার মধ্যে কি নেশা আছে বলো তো বউ? আমি চুপ করে থাকলাম। হঠাৎ সে আমার অধর যুগল নিজের আয়ত্তে নিয়ে নিল। তার হঠাৎ কাণ্ডে আকাশে পৌঁছে গেলাম। আমি তাকে নিচ থেকে সরানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু ব্যর্থ। আমার মুখ থেকে শব্দ বের হচ্ছে, কিন্তু কিছুই করতে পারছি না। এক পর্যায়ে শান্ত হয়ে গেলাম। কিছুক্ষণ পরে সে আমাকে ছেড়ে দিল। আমি চুপটি করে বসে থাকলাম। লজ্জায় মাথা নিচু করে আছি আমি। সে আমায় দেখে হাসছে। আমার কানের কাছে এসে বলল, বাকি পাওনাটা রাতে উসুল করে নিব। আমি এবার কাঁপতে থাকলাম। তার কথায় আমি জমে পাথর। তুর্য আমার অবস্থা দেখে মিটিমিটি হাসছে আর বলছেন, এত লজ্জা পেলে কিভাবে হবে বউ? আমি চুপ করে রইলাম। সে আমার শার্টের বোতাম লাগাতে লাগাতে আমার পাশে এসে বলছেন, এরপর বললেন, বোতামগুলো আটকে দাও। আমি বড় বড় চোখ করে তাকিয়ে থাকলাম। সে আবার বলল, লাগাবে নাকি? আমি আর কিচ্ছু বলতে না দিয়ে বোতামগুলো লাগাতে শুরু করলাম। আমার মুখের উপর নেমে আসা অবাধ্য চুলগুলো সে কানের পেছনে গুজে দিচ্ছেন আর আমার গাল টেনে দিচ্ছেন। আমি লজ্জায় নুইয়ে যাচ্ছি। তিনি বললেন, এত লজ্জা কেন পাও বলো তো? আমি তখন বাবা ডাক শুনতে যাচ্ছি। আমার মুখ লাল হয়ে গেছে তার কথায়। হঠাৎ তিনি বললেন, মেহু ঘুরতে যাবে? আমি অবাক হলাম। বিয়ের এতগুলো দিন হয়ে গেল, আজ পর্যন্ত আমাকে নিয়ে উনি বের হননি। আমাকে কখনো বলেওনি। মিফতা বায়না করলেও সে মানা করে দিয়েছে। এমনকি কলেজেও একা যেতে দেননি। বোরকা তো আমার নিত্য সঙ্গী। তার ধারণা রাস্তায় বের হলে ছেলেরা আমাকে বাজে ইঙ্গিত করবে। আমারও কিছু বলার নেই, বাড়িতে ভালোই আছি। তার শাসনে আমার 12টা বেজেছে, কিন্তু হঠাৎ করে আমাকে ঘুরতে নিয়ে যাবেন বলছেন কেন? তিনি আমার কোলে মাথা রেখে বললেন, ও বউ, আজকে তোমাকে নিয়ে বের হতে খুব ইচ্ছে হচ্ছে। আমি চুপ করে থাকলাম। সে বলল, যাবে না? আমি কি বলবো বুঝতে পারছি না। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। সে মুচকি হেসে উঠে বসলো, বলল, তাড়াতাড়ি রেডি হও। ড্রয়ারে একটা কালো রঙের শাড়ি আছে, সেটা পরো, আর হালকা সাজবে, কেমন? খালামণি, ওই মেয়েকে আমি ছাড়বো না। তুর্য আমার দিকে তাকায় না, শুধুমাত্র ওই মেয়েটার জন্য। চুপ করে থাক মা। তুর্য তোরই হবে, সাথে এই বিশাল সম্পত্তিও। যেভাবে ওর মাকে সরিয়ে ওর বাবাকে হাত করেছি, সেভাবেও ওকেও হাত করব। তুই শুধু একটু ধৈর্য ধর। যা করো তাড়াতাড়ি করো, আমার আর ভালো লাগছে না খালামণি। সে আমায় শাড়ি পরতে বলছেন, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। ঠায় দাঁড়িয়ে আছে, আমি কি করব বুঝতে পারছি না। তুর্য আমায় বললেন, বসে আছে কেন, যাবে না? আমি ঠোঁট উল্টে বললাম, শাড়ি পরতে পারি না। সে আমার কাছে এসে বলল, এটা তো বলবে, চুপ করে বসে থাকলে হবে? আমি চুপ করে থাকলাম। সে আমার কানের কাছে এসে বললেন, এবার কি ব্লাউজ পেটিকোটও আমি পরিয়ে দিব? আমি বড় বড় চোখ করে তার পানে চেয়ে রইলাম। সে বলল, তো পরিয়ে দিব। আমি ওয়াশরুমে চলে গেলাম।
ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম তুর্য খাটের উপর বসে আছেন। আমি 1 পা 2 পা করে সামনে এগোচ্ছি, সে আমাকে দেখে উঠে দাঁড়ালেন। আমার কাছে এসে আমার কোমর জড়িয়ে ধরে বললেন, আমার সুন্দরী বউটা। এরপর আমার গায়ে পেঁচিয়ে রাখা শাড়িটা নিয়ে আমায় পরিয়ে দিলেন, হালকা করে সাজিয়ে দিলেন আমায়। তার কাণ্ডে আমি অবাক, কি বলবো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ তার কি হলো, হঠাৎ এত পরিবর্তন? সূর্য আমাকে নিয়ে একটা পার্কে এলেন। সবুজ সমাহারে তার হাত ধরে হাঁটছি আমি। সে অনেক শক্ত করে আমার হাত ধরে রেখেছেন, চারপাশের দৃষ্টি আমাদের দিকে। সূর্য বললেন, মেহু, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, একদম পরি আমার মেহু পরিটা। আমি চুপ করে থাকলাম। অনেকটা পথ হেঁটে একটা বেঞ্চে এসে বসলাম। সূর্য আমার হাত আঁকড়ে ধরে বললেন, মেহু, তোমাকে আমি কিছু বলতে চাই। আমি সম্মতি দিলাম, কিন্তু আশ্চর্যও বটে, কি বলতে চাচ্ছেন উনি? এরপর উনি যা বললেন হা হয়ে থাকলাম। খালামণি, তুর্য ওই মেয়েটার সাথে কেন? আমি ওকে ছাড়বো না। বলেই ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করলো আদ্রিজা। একে একে ভেঙে ফেললো সব। রাইমা মাহমুদ তাকে আটকে রাখতে পারছেন না। তিনি তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে যাচ্ছেন। একসময় নিজেকে শান্ত করে সে বলল, খালামণি, তুর্য, তুর্য, তুর্য। রাইসা মাহমুদ বললেন, কুল ডাউন বেবি, তুর্য তৈরি, আর আমি আজই সব ব্যবস্থা করব। আমি কিছু জানি না, আমি ওকে চাই। তার জন্যই তো তোমায় অনেক কিছু করতে হবে। কি করতে হবে? ওর মাকে যেভাবে সরিয়েছি সেভাবে সরাবো। মানে কিভাবে? বলছি, শোন। মেহু, তোমার হাতটা দাও। আমি তার দিকে হাতটা বাড়িয়ে দিলাম। সে আমার হাতটা শক্ত করে ধরলো, এরপর বলল, তোমার মনে অনেক প্রশ্ন, তাই না মেহু? আমি মাথা নাড়ালাম। সে আমার একদম পাশ ঘেঁষে বসে বলল, আজ তোমার সব প্রশ্নের উত্তর আমি দিব, আর কোনো জট তোমার মনে থাকবে না। আমি তার দিকে চেয়ে থাকলাম। এরপর তিনি বলতে শুরু করলেন, আমি মিস্টার তাওহিদ মাহমুদ আর দিলরুবা মাহমুদের প্রথম সন্তান, আর মিফতা আমার ছোট বোন, এটা তো জানো? জানি। মিফতা আমার আসল বোন না মেহু? আমি খুব আশ্চর্য হলাম। কি বলছেন উনি? এসব কি বলছেন? যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে সে তার বোন না? আমি হা হয়ে তাকিয়ে থাকলাম। এরপর তিনি বললেন, বেশ অবাক হচ্ছ তাই না? আসলে অবাক হওয়ারই কথা। আজ থেকে 15 বছর আগের ঘটনা। আমার মা দিলরুবা মাহমুদ তখন গর্ভবতী ছিলেন। তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছিলেন তখন, কিন্তু হঠাৎ এক বাস দুর্ঘটনায় আমার ভাই বোন এই দুনিয়ায় আসার আগেই মারা যায়। এই ঘটনায় আমার মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন, কিন্তু একটা মেয়ের খুব শখ ছিল তার। আমি তার পানে চেয়ে আছি। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানো, এর পরের বছর ব্যবসার সুবাদে বাবা দেশের বাহিরে ছিলেন। আমি তখন এসএসসি পরীক্ষার্থীদের একজন ছিলাম। একদিন পরীক্ষা দিয়ে আসার সময় রাস্তার এক ডাস্টবিনে এক বাচ্চা শিশুকে দেখতে পাই। আমার মা জানো খুব মায়াবতী ছিলেন। তিনি সেই ছোট্ট মেয়েটিকে নিজের সাথে আগলে নিয়েছিলেন। সেই শিশুর মায়াবী মুখটা সরাতে পারলেন না নিজের মন থেকে। আর সেই শিশুটি হচ্ছে মিফতা। বাবা বিদেশ থেকে ফিরলে তাকে সব জানাই আমি আর মা। তখন তিনিও কোনো দ্বিমত করেননি। এরপর তাকে আমার বাবার পরিচয় বড় করেছি আমরা। কিন্তু হঠাৎই বলে উনি চুপ করে গেলেন। হঠাৎ কি বলুন? তিনি বললেন, জানো রাইমা, আন্টি মানে আমার সৎ মা, তাকে আমরা ছোট থেকে চিনি। বাবার বিজনেসের আংশিক ছিল তার দখলে। সেই সুবাদে সেও মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসতো, কিন্তু বুঝতে পারি সে কি চায়। বলুন। রাইমা আন্টি আমাদের বেশিরভাগ সময়ই বাবার অনুপস্থিতিতে অফিস দেখাশোনা করত। আমাদের বাসায় আসতো যেত। আমার বাবার প্রতি তার এক অন্যরকম আকর্ষণ ছিল। মা বিষয়টাকে তেমন ভাবে নিতেন না। আমাদের বিশাল সম্পত্তিতেও তার নজর পড়ে। একসময় সে বাবাকে নানাভাবে আকৃষ্ট করার চেষ্টা করে, তার হাঁটা চলা, কথাবার্তা ইত্যাদির মাধ্যমে। এরপর তিনি এক অন্য কৌশল আঁটেন। বাবাকে বলেন যে মা মা আমার মা বলেই তুর্য কান্না করে দিলেন। অনেক জোরে জোরে কাঁদতে লাগলেন তিনি। আমি তাকে সান্ত্বনা দিচ্ছি। এরপর তিনি বলতে শুরু করলেন, তিনি বাবাকে বললেন যে মিফতা নাকি আমার মায়ের সন্তান, সে নাকি পরপুরুষের সাথে। তুর্য আর কিচ্ছু বলতে পারলো না, কান্নায় ভেঙে পড়লেন। আমার কাঁধে মাথা রেখে শুয়ে পড়লেন তিনি। এরপর বললেন,
জানো, আমার মা সবকিছুই সহ্য করতে পেরেছে, কিন্তু বাবার অবিশ্বাস না মা নিতে পারেনি। রাইমা আন্টির কথাই না বাবাও মাকে সন্দেহ করত, মায়ের উপর সবসময় নজর রাখত। মা বিষয়টা খেয়াল করতেন না। একসময় এই সন্দেহ তীব্র আকার ধারণ করে। বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়, তাকে অনেক গালমন্দ করে, আর রাইমা আন্টির সাথে অন্যরকম সম্পর্কে লিপ্ত হয়। মা প্রথমে বিশ্বাস করতে না চাইলেও নিজের চোখে দেখার পর আর সে থাকতে পারেনি। বলে তিনি আবার কাঁদছেন। নিজেকে শান্ত করে তিনি আবার বললেন, জানো, আমার বাবা মায়ের 25তম বিবাহ বার্ষিকীতে বাবা বলেছিলেন তিনি নাকি অফিসের কাজে ব্যস্ত, তাই আসতে পারবেন না। আর নানা ভাই আর নানুও বেশ করে তাদের ওখানে যেতে বলেছিলেন। তাই বাবাকে বলে আমি, মা আর মিফতা নানা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিন্তু কিছু দূর যাওয়ার পরই মা বলেছিলেন বাবা তাকে এবার বিবাহ বার্ষিকী উপলক্ষে যে শাড়িটা কিনে দিয়েছিল সেটা আনা হয়নি, তাই গাড়ি আবার বিপরীতে আনা হয়। বাড়িতে এসে রুমে ঢুকে মা যা দেখলো তাকে নিজেকে সে আর বেঁধে রাখতে পারল না। রাইমা আন্টির সাথে বাবা। সে চুপ হয়ে গেল। আমি তার কথায় শিউরে উঠলাম। সেদিন জানো, মা আর বাবার মধ্যে খুব ঝগড়া হয়েছিল। মা আমাকে আর মিফতাকে নিয়ে নানা বাড়িতে রওনা দিলেন, কিন্তু পথে হঠাৎ একটা ট্রাক আমাদের দিকে হানা দেয়। আমাদেরকে বাঁচাতে গিয়ে মা। এবার আর তিনি বলতে পারলেন না। এবার তিনি কাঁদছেন, মন প্রাণ উজাড় করে কাঁদছেন। আমিও কিচ্ছু বলছি না। তার চাপা কষ্টগুলো হয়তো হালকা হবে। এতটা কষ্ট এই মানুষটার মাঝে আগে তো জানা ছিল না। এই মানুষটা আসলেই অন্যরকম। তখন তো আমি বড়ই ছিলাম, কিন্তু কি জানো, মায়ের আদরের ছিলাম, তাই বড় হলেও অনেক বিষয়কে পাত্তা দিতাম না। বাস্তবতা আমাকে অনেক কিছু শিখিয়েছে মেহু। আমি নির্বাক। সে আবার বলল, মেহু জানো, আমার মায়ের মৃত্যু সবার কাছে অ্যাক্সিডেন্ট মনে হলেও আমার কাছে ছিল রহস্য। এই রহস্য উন্মোচন করার জন্য আমি পুলিশের সঙ্গে আলাপ করি। জানো, ওই রাতে ট্রাকের নাম্বারটা আমি স্পষ্ট না দেখতে পেলেও মানুষটাকে দেখেছিলাম। এইখানিক তথ্য নিয়ে জানো আমি সামনে এগিয়েছি, হার মানিনি। আমি তো লন্ডনে ছিলাম, কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করেছি। একে একে পুলিশের তদন্তের মাধ্যমে আস্তে আস্তে বেরিয়ে আসে সব তথ্য। ওই দিন ওই লোকটিকে রাইমা আন্টি পাঠিয়েছিল। আমার মা কে এভাবে সে হত্যা করেছিল, লালসা মানুষকে। সে আর কিছু বলতে পারছে না, তার গলা ভেঙে আসছে। অদ্রিজা, শোন। বলো খালামণি। ওই মিহুটাকে একটা শিক্ষাই দিব। কি খালামণি? বলছি শোন। মেহু বাড়ি যাবে না? চলো। আর একটু থাকি। সে হেসে বলল, থাকবে? থাকো। আমি তার কাঁধে মাথা রেখে বসে থাকলাম। সে বলল, আজ একটা প্রতিশোধের অন্তিম টানবো, চলো বাড়ি যাই। আমি কিচ্ছু বুঝতে পারলাম না। খালামণি, এবার তুর্য আমারই হবে। তুর্যকে ছাড়ুন, লকআপে কিভাবে থাকবেন তার চিন্তা করুন। হঠাৎ রাইসা মাহমুদ সামনে তাকিয়ে দেখলো পুলিশ টিম দাঁড়িয়ে আছে। আপনারা এখানে কেন? কি চাই? আপনাকে চাই মিসেস। দিলরুবা মাহমুদকে হত্যা করার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। কি কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। রাইসা মাহমুদ চিৎকার দিয়ে তাওহিদ আর মামুনকে ডাকলো। তাওহিদ মাহমুদ পুলিশ দেখে আসলেন। কি হয়েছে, আপনারা কেন? আমরা রাইমা তালুকদার ওরফে রাইমা মাহমুদকে গ্রেফতারের পরোয়ানা পেয়ে এসেছি। মানে কি বলছেন আপনি? আপনি জানেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? জানি মিস্টার মাহমুদ, আমরা আপনাকে বিস্তারিত বলছি। সবকিছু শুনে তিনি বাকরুদ্ধ। রাইমা চুপ করে দাঁড়িয়ে আছে। তাওহিদ মাহমুদ গিয়ে তার গালে ঠাস করে চর বসিয়ে দিলেন। তুই এতটা খারাপ? তোর জন্য আমি আমার সোনার সংসার ধূলিসাৎ করে দিয়েছি। আমি আমার দিলরুবাকে হারিয়েছি। দিলরুবার নাম আপনার মতো মানুষের মুখে উচ্চারণ যোগ্য নয় মিস্টার তাওহিদ মাহমুদ। তুর্য? আমার মা তো একটা খারাপ মহিলা, তাই না মিস্টার মাহমুদ? তুর্য বাবা বলে তিনি কাঁদতে থাকলেন। তুর্য তার নিকটে গিয়ে বললেন, আমার মাকে তুমি তো ভালোবাসতে, তবে এমন কেন করলে? তোমাদের না লাভ ম্যারেজ ছিল? একটু বিশ্বাস করতে না তাকে? কেন বাবা? তাওহিদ মাহমুদের কাছে আজ কোনো জবাব নেই। তিনি কাঁদছেন। সাথে তুর্যও। পুলিশ রাইমাকে নিয়ে গেল। আদ্রিজাও চলে গেল এক অজানা বাড়িতে। সে বিদেশে পাড়ি দিল। তাওহিদ মাহমুদ নিজের কাছে আজ লজ্জিত। ছেলের কাছে 1000 বার ক্ষমা চেয়েছে সে। তুর্য সবটা মেনে নিতে না পারলেও স্বাভাবিকই আছে। রাত 1টা বেজে গেছে। তিনি এখনো বাড়ি ফেরেননি। তিনি আর বাবা থানায় গিয়েছেন বলেছিলেন।
কিন্তু এখনো ফেরেননি। আমি আর রেহানা চাচি আব্দুল চাচা ড্রয়িং রুমে বসে আছি। মিফতা ঘুমিয়ে পড়েছে। 1:30 নাগাদ তারা আসলো। আমি মুখ ভার করে বসে আছি। তুর্য আমার দিকে একটু পরপর দেখছেন আর চোখের ইশারায় জানতে চাচ্ছেন কি হয়েছে। আমি মুখ ফুলিয়েই আছি। সবার খাওয়া দাওয়া শেষে সব গুছিয়ে উপরে চলে গেলাম। ব্যালকনিতে গিয়ে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছি। এত দেরি করে ফেলার কি আছে? খানিকক্ষণ বাদে তুর্য এলেন। রুমে এসে আমার অস্তিত্ব না পেয়ে তিনিও ব্যালকনিতে এলেন। আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন। আমি কোনো কিছু বললাম না। এরপর তিনি বললেন, আমার পিচি বউটা রাগ করেছে কেন? আমি কিচ্ছু বললাম না। সে আমাকে তার দিকে ফিরিয়ে বললেন, মেহু আমার সাথে অনেক রেগে আছো? আমি কিচ্ছু বললাম না। সে একের পর এক প্রশ্ন করছে আর আমি চুপ দাঁড়িয়ে আছি। এরপর তিনি এক আশ্চর্য কাণ্ড করে বসলেন। আমার অধর যুগল নিজের আয়ত্ত করে নিলেন। আমি বিস্মিত। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিলেন। আমি এইবারও কিচ্ছু বললাম না, মুখ ফুলিয়ে থাকলাম। এরপর তিনি আমায় কোলে করে বিছানায় শুইয়ে দিলেন। আজ কি আমার সাথে কথা বলবেন না? আমি চুপ। এরপর হঠাৎ তিনি বললেন, মেহু আজ না মাথাটা প্রচুর ব্যথা করছে। তার কথায় আমার বুকের ভেতর উত্তাল পাথাল ঢেউ বইছে। কোথায় ব্যথা করছে দেখে আমি হাত বুলিয়ে দেই। দেখো না, প্রচুর ব্যথা করছে। তুর্য হাতের আঙুল দিয়ে চুলগুলো খুব টেনেছেন। আমি তার কাছে গেলাম, কিন্তু তিনি আমায় ছিটকে সরিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি প্রায় পাগল হয়ে গেলেন। পাগলের মতো চুলগুলো টানছে। তার অবস্থা দেখে আমি বাহিরে এসে চিৎকার করে সবাইকে ডাকতে লাগলাম। আমার চিৎকার সবার কান অব্দি গেল কিনা জানি না। রেহানা চাচি, বাবা সবাই দৌড়ে এলেন। আমি ঘরে গিয়ে দেখলাম তুর্য বিছানায় শুয়ে পড়েছেন। তার কোনো সাড়া শব্দ নেই। আমি তার কাছে বসে তাকে ডাকতে লাগলাম, কিন্তু তিনি উত্তর দিচ্ছেন না। আমি তুর্য তুর্য বলে চিৎকার করে যাচ্ছি, কিন্তু তিনি চুপ করে কেন? আমার ডাক কি শুনছেন না তিনি? এক পর্যায়ে আমার শরীর তার উপর লুটিয়ে পড়ল। চোখ খোলার মুহূর্তে ভোরের আলো দেখতে পেলাম। নিজের আশেপাশে কাউকে দেখতে না পেয়ে বাইরে চলে আসলাম। চারিপাশে হাজারো মানুষের ভিড়। তুর্যের আত্মীয় স্বজন সবাই উপস্থিত, সবাই কাঁদছে। আস্তে আস্তে সামনে গিয়ে দেখতে পেলাম আমার মা বাবাও এসেছেন। তারা হঠাৎ এখানে, আর সবাই কাঁদছেন কেন কিছু বুঝতে পারলাম না। তুর্য কোথায়? ওনার তো মাথা ব্যথা, কোথায় গেল উনি? মানুষের ভিড় ঠেলে সামনে গিয়ে আমি শিউরে উঠি। সাদা কাফনে কি যেন ঢেকে রাখা হয়েছে। মিফতার বাবা সেখানে বসে কাঁদছে। আমি তাদের পাশে বসে পড়লাম। মিফতা, তুর্য কোথায়? সবাই এখানে কেন? ওরা কাঁদছে কেন? কি হয়েছে? তুর্য কোথায়? মিফতা হু হু করে কেঁদে দিল। হাতের ইশারায় সাদা কাফন দেখিয়ে দিল। আমি থমকে গেলাম। আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে এলো। আস্তে আস্তে কাফনের কাপড় সরিয়ে মুখটা দেখলাম। আমি তো আর এই দুনিয়ায় নেই। তাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেললাম। তুর্য, আপনি এইভাবে এখানে শুয়ে আছেন কেন? কি হয়েছে আপনার? আমি এসেছি, উঠুন না প্লিজ। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পর বাবা সহ বাকিরা এগিয়ে আসলো। মা, লাশ দাফনের সময় হয়ে গেছে, এখন ছাড়ো। কি বলছেন? কোথায় নিবেন ওনাকে? উনি এখানেই থাকবে? আমি 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 ওনাকে যেতে দেব না, একদম না। আমার সাথে থাকবেন উনি। বলেই অজস্র চুমু এঁকে দিলাম তার মুখে। আমার কথা তারা কেউ শুনলো না। আমার কাছ থেকে তুর্যকে নিয়ে গেল। আমার তুর্যকে নিয়ে গেল ওরা। আমি চিৎকার করে কাঁদতে থাকলাম। আজ কেউ আমাকে আটকে রাখতে পারছে না। আমার চিৎকারে সবাই স্তব্ধ। আমার কান্নার অনেকেই কেঁদে ফেললো। আমি আমার তুর্যকে হারিয়ে ফেললাম। আজ আমায় ছেড়ে চলে গেছেন উনি। কাঁদতে কাঁদতে একসময় জ্ঞান হারিয়ে ফেললাম আমি। 4 দিন পর আমার জ্ঞান ফিরল। আমার চোখের সামনে ভেসে ওঠে তার স্মৃতিগুলো। কেন ছেড়ে গেলেন আমাকে? আপনাকে ছাড়া ভালো নেই আমি। আমি তো আপনার সাথেই খুশি। আমাকে একা করে গেলেন কেন? বলেই ঘরের জিনিসপত্র ছুঁড়ে মারলো মেহু। একের পর এক জিনিস ভাঙছে সে। তুর্যের স্মৃতি তাকে ঘিরে ধরেছে। আলমারি থেকে তুর্য একটা শার্ট বুকে নিয়ে অজরে কাঁদছে সে। হঠাৎ করেই চোখ গেল সেই চকচকে প্যাকেটটার উপর। মেরাজ গিয়ে প্যাকেটটা হাতে নিল, সেটা নিয়ে আবার কাঁদতে লাগলো। হঠাৎ সেটা মেঝেতে ছুঁড়ে মারলো। দেয়ালটার সাথে মাথা ঠেকে কাঁদতে থাকে সে।
হঠাৎ করে নিজের সামনে এক ডায়েরি আবিষ্কার করে এসে চকলেটের প্যাকেট থেকে পড়েছে সেটি। মেহু ডায়েরিটা খুললো। প্রথম পাতায় খুব সুন্দর করে বড় বড় করে লেখা মেহরিমা মেহরোজ। দ্বিতীয় পাতা উল্টে দেখতে পেল আমার মেহু পড়ি। তৃতীয় পাতায় লেখা যেদিন এটা তোমার হাতে যাবে সেদিন হয়তো আমি থাকবো না। চতুর্থ পাতায় দেখলো মেহু কবে বড় হবে। এর পরের পাতায় শুরু এক নতুন অধ্যায়। পরের পাতায় আজ গ্রামে গিয়েছিলাম। মায়ের মৃত্যুর পর থেকে এখানে আসা হয় না, কিন্তু হঠাৎ করেই আজ এখানে আসতে ইচ্ছে হলো। সকালে ডাক্তারের কাছে গিয়েছিলাম। বেশ কয়েকদিন ধরে মাথাটা প্রচুর ব্যথা করছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষার পর বলেছেন ব্রেইন টিউমার। যাক, আর কয়েকটা দিন থাকবো এই পৃথিবীতে, কিন্তু কে জানতো হঠাৎ এক পরীর আগমন আমার জীবনে ঘটবে তা বুঝতে পারিনি। গ্রামের পথে পাড়ি দিলাম। হঠাৎই রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে গেল। একপাশে দাঁড়িয়ে প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে হারিয়ে গিয়েছিলাম। এই সৌন্দর্যের মাঝে আরেক সৌন্দর্য আবিষ্কার করলাম। একটা ছোট মেয়েকে দেখতে পেলাম, আরো কয়েকটা মেয়ের সাথে কানামাছি খেলছে। দৌড়াদৌড়ি করছে সে, দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে সে। তার লম্বা কালো কেশের ভিড়ে হারিয়ে গেলাম। অবাধ্য বাতাসে তার খোলা চুল বারবার তার মুখে আছড়ে পড়ছে। আমি ছোট্ট পরিটার মধ্যে হারিয়ে গেলাম। খানিকক্ষণ পরে একটা মেয়ে এসে তাকে বলল, মেহরোজ, সন্ধ্যা হয়ে যাবে, বাড়ি চল। সে তার কোমল কণ্ঠে বলল, আসছি। তার পিছু নিলাম। এই মায়াবী পরীটার ঠিকানা নেওয়াই আমার উদ্দেশ্য। তার পিছু পিছু যেতে যেতে তাদের বাড়িটা চিনে নিলাম। আজ শহরে ফিরে আসলাম, কিন্তু আমার মনটা তো সেখানেই রেখে এসেছি, তার কাছে, সেই মায়াবী পরীর কাছে। তার মায়ার অতল গভীরে ডুব দিলাম আমি। তাকে ভুলতে পারছি না কেন? বারবার সামনে তার মুখটা ভেসে উঠছে। কি আছে তার মাঝে? তোমার কথা এত কেন মনে পড়ে? তবে কি তোমাকে আমি... না না, তা কেন হবে? আমি তোমার সুন্দর জীবনটা নষ্ট করতে পারবো না। আমি কেন ভালো নেই? আমার ভালো থাকার জন্য তোমাকে লাগবে। আজ মিফতাকে তোমার কথা বললাম, জানো, ও খুব 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 খুশি হয়েছে শুনে। উফ, মিফতা এখন কথায় কথায় তোমার কথা বলে। আমাকে বাজেয়াপ্ত করার একটা পথ পেয়েছে। মেহু, হ্যাঁ মেহু, তোমাকে আমি মেহু বলে ডাকবো। তুমি আমার মেহু পরীটা। মেহু, জানো, আজ ফুপুকে তোমার কথা বললাম, তিনিও খুশি হয়েছেন। আজ ফুপি নাকি তোমায় দেখতে গিয়েছিল। কখন বলো তো? আমাকে একটু জানালো না। আমিও তো তোমায় দেখতে চাই, তোমার মাঝে নিজেকে হারাতে চাই। আজ নাকি বিয়ের কথা পাকা করে এসেছে। অবশেষে তোমায় নিজের করে পাবো। তুমি আমার হবে মেহু পরী, একান্তই আমার। না না, তোমার জীবনটা আমি নষ্ট করতে পারবো না। আমি তো আর মাত্র কিছুদিন থাকবো, এরপর তোমার কি হবে? নিজেকে কেন মানাতে পারছি না আমি? কি হয়েছে আমার? তোমাকে আমার চাই মেহু। তোমার কোনো কষ্ট হোক তা আমি চাই না। তুমি যা চাইবে তাই হবে। আজ তোমায় নিজের করে পেলাম, আমার, শুধুমাত্র আমারই। আজ তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রী। ভালোবাসি মেহু পরী, অনেক ভালোবাসি তোমায়। তোমার জীবনটা আমি নষ্ট করে দিলাম, তাই না? আজ তোমার গায়ে হাত তুলেছি আমি, তোমাকে আমি মেরেছি। বলো তো কেন এত রাগ আমার? আমি তো তোমার সাথে রাগ দেখাতে চাই না মেহু। মেহু, আমি না থাকলে তখন কি করবে তুমি? আমাকে মনে পড়বে তোমার? আমার স্মৃতি তোমার মনের পাতায় থাকবে? বউ, ও বউ, তোমাকে না খুব সুন্দর লাগে শাড়িতে, কিন্তু ওই দিন জানো খুব রাগ হচ্ছিল, তাই শাড়িগুলো পুড়িয়ে দিয়েছি। রাগ করো না মেহু, আমি না থাকলে তোমার কি হবে? অন্য কাউকে বিয়ে করে নিও তুমি, কিন্তু আমি কিভাবে থাকবো? তোমাকে ছাড়া থাকতে পারবো? আমার আমার মেহু অন্য কারো হবে, তা কি করে সহ্য করব আমি? আমি অন্য কাউকে সহ্য করতে পারবো না তোমার সাথে। আমি যে মরেও শেষ পাতা। ভালোবাসি মেহু পরী, খুব বেশি ভালোবাসি, নিজের থেকেও বেশি। আমার অন্তর্মহলে তুমি, শুধুই তুমি। একবার আমাকে বলবে তুমিও আমাকে ভালোবাসো? খুব শুনতে ইচ্ছে হচ্ছে। আজ কোনো বাদাম আছে না মেহুর? চিৎকার করে কাঁদছে আবার। দূরে চলে গেল তুর্যের কবরটার দিকে। আমাকে ছেড়ে কেন চলে গেলেন? আপনি অনেক স্বার্থপর। আমি তো ভালো নেই আপনাকে ছাড়া, আমি ভালো নেই। ভালোবাসি আপনাকে তুর্য, আমি অনেক বেশি ভালোবাসি আপনাকে। পৃথিবীতে সব ভালোবাসারই সমাপ্তি আছে, হয়তোবা কারোটা কষ্ট, কারোটা সুখ, তবে সব ভালোবাসারই যেমন সমাপ্তি আছে। তবে এই ভালোবাসাটা না হয় অসমাপ্তই থাক। অনুগ্রহ করে ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ সবার মন্তব্য চাই, গঠনমূলক মন্তব্য করবেন।